কোটিপতি তার গর্ভবতী প্রাক্তন স্ত্রীকে একজন ওয়েট্রেস হিসাবে কাজ করতে দেখে। এরপর যা ঘটল তা সব কিছু বদলে দিল। রাজবীর খান্নার হাতে একটি সোনার মন্ট ব্ল্যাঙ্ক কলম শূন্যে ভাসছিল। তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় চুক্তিতে স্বাক্ষর করা থেকে ৩ মিমি দূরে যখন পুরো পৃথিবী থেমে গেল। সে বেঙ্গালুরুর কোরমঙ্গলার সবচেয়ে এক্সক্লুসিভ এবং এলিট রেস্তোরাঁ অমৃত মহলের প্রধান টেবিলে বসেছিল। তার চারপাশে ৩ জন রিয়েল এস্টেট এক্সিকিউটিভ ৪০ কোটি টাকার কেনাকাটা চূড়ান্ত করার জন্য তার স্বাক্ষরের অপেক্ষা করছিল। সবকিছু নিখুঁত ছিল। রাজবীরের গাঢ় নীল স্যুট, দাগহীন কাস্টম মেড টাই ছাড়া, কিন্তু ৩২ বছর বয়সী এমন একজন ব্যক্তির পূর্ণ ক্ষমতার প্রদর্শন করছিল যে শহরটি জয় করে নিয়েছিল। তার ছোট এবং পুরোপুরি পরিপাটি করা দাড়ি, তার দাপুটে ভঙ্গি, সে ছিল দুনিয়ার বাদশা। এমন একজন মানুষ যে সব সময় জিতত। এমন একজন মানুষ যে তার জীবনের সবচেয়ে বড় অপমানজনক ঘটনাকে পার করে এসেছিল, বা অন্তত তার তেমনই মনে হতো। তার শীতল এবং হিসেবি দৃষ্টি এক মুহূর্তের জন্য সাদা টেবিল ক্লথের ওপর রাখা কাগজ থেকে সরে গেল, এবং তখনই সে তাকে দেখল। সেই ধাক্কা তার ফুসফুস থেকে অক্সিজেন ছিনিয়ে নিল। এটি ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে কংক্রিটের দেওয়ালের সাথে ধাক্কা খাওয়ার মতো ছিল। প্রায় ১৫ মিটার দূরে হলের কম আলো থাকা অংশে একজন মহিলা একটি টেবিল পরিষ্কার করছিল। এই বৈপরীত্য ছিল হিংস্র, প্রায় বিকৃত। সোনালি রং, মার্বেল এবং উন্নত কাঁচের জিনিসপত্রের সুন্দর সাজসজ্জার মাঝে মহিলাটি একটি উজ্জ্বল কমলা রঙের সস্তা এবং জীর্ণ পরিচ্ছন্নতা কর্মীর ইউনিফর্ম পরেছিল, যার কলার এবং প্রান্ত সাদা ছিল। এটি পুরোপুরি বেমানান ছিল। কিন্তু রাজবীরকে যে জিনিসটি স্থবির করে দিয়েছিল তা ইউনিফর্ম ছিল না, সে ছিল আন্যা, তার প্রাক্তন স্ত্রী। কলমটি রাজবীরের আঙুল থেকে পিছলে গেল এবং একটি শুকনো শব্দের সাথে কাঁচের টেবিলে আঘাত করল, যার ফলে কোটিপতির নথিতে কালো কালির একটি মোটা ফোঁটা পড়ে গেল। সব ঠিক আছে রাজবীর? একজন এক্সিকিউটিভ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। রাজবীর উত্তর দিল না। সে চোখের পলক ফেলল না, সে শ্বাস নিল না। তার গভীর চোখ দূরে দাঁড়িয়ে থাকা মহিলার ওপর নিবদ্ধ ছিল। তার মন, যা সেকেন্ডের মধ্যে সংখ্যা এবং কৌশলগুলি প্রসেস করতে অভ্যস্ত ছিল, সামনের অযৌক্তিক দৃশ্যের সামনে ভেঙে পড়ল। ৯ মাস আগে আন্যা শর্মা, সেই মহিলা যাকে সে অন্ধের মতো ভালোবাসত, তার মুখের ওপর ডিভোর্সের কাগজ ছুঁড়ে মেরেছিল। সে তাকে বলেছিল যে সে তার প্রতি বিরক্ত হয়ে গেছে, যে সে আরও ভালো কাউকে পেয়ে গেছে, এমন কেউ যার কাছে তার জন্য সময় ছিল, এবং সে একটি পয়সাও না নিয়ে চলে গিয়েছিল, কথিতভাবে একজন ইউরোপীয় উত্তরাধিকারীর সাথে ইউরোপে একটি বিলাসবহুল রোম্যান্স কাটানোর জন্য। রাজবীর প্রায় ১ বছর ধরে তাকে ঘৃণা করেছিল, ধোকার বিষ গিলেছিল, নিজের কষ্টকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিল, যতক্ষণ না সে স্টিলের মতো কঠিন, শীতল এবং ধরাছোঁয়ার বাইরের কেউ হয়ে গিয়েছিল। কিন্তু ১৫ মিটার দূরে দাঁড়িয়ে থাকা মহিলাটি প্যারিসে ছিল না। সে গয়নায় মোড়া ছিল না এবং কোনো হাই ফ্যাশনে পোশাকও পরেছিল না। আনিয়া একটি সাদা কাপড় দিয়ে একটি টেবিলের কাঠকে পাগলের মতো অনিশ্চিতভাবে ঘষছিল, যেন তার জীবন একটি সসের দাগ তোলার উপর নির্ভর করছিল। তার হালকা বাদামি চুল, যা আগে সবসময় নিখুঁত ঢেউয়ের মতো পড়ত, এখন একটি এলোমেলো পনিটেলে বাঁধা ছিল। তার পরিষ্কার ত্বক লাল হয়ে গিয়েছিল, তার কপাল এবং ঘাড় বেয়ে ঘামের মোটা ফোঁটা ঝরছিল। সে ক্লান্ত, ফ্যাকাশে চোখের নিচে গাঢ় বেগুনি বৃত্তের সাথে দৃষ্টি নিচু করে পুরোপুরি ভেঙে পড়া অবস্থায় দেখাচ্ছিল। এবং তারপর আনিয়া টেবিলের অন্য প্রান্তে পৌঁছানোর জন্য পাশের দিকে ঘুরল। রাজবীরের হৃদয় হঠাৎ থেমে গেল। সেই দম বন্ধ করা এবং সস্তা কমলা ইউনিফর্মের নিচে আনিয়ার পেট অনেক বড়, গোল, ভারী এবং নিচের দিকে ছিল। খুব উন্নত পর্যায়ের গর্ভাবস্থা, কমপক্ষে ৮ মাসের। রাজবীরের মস্তিষ্ক চাবুকের গতিতে গাণিতিক হিসেব করল। ডিভোর্সের ৯ মাস, গর্ভাবস্থার ৮। না, রাজবীর বিড়বিড় করল, তার কণ্ঠস্বর কর্কশ, তার গলায় কেবলই একটি ফিসফিসানি। আনিয়া? মিস্টার খান্না? টেবিলের অন্য পাশ থেকে আইনজীবী সতর্ক হয়ে বলল, যে কিনা ব্যবসায়ীর মুখে ছেয়ে থাকা লাশের মতো ফ্যাকাশে রং দেখে চিন্তিত ছিল। রাজবীর এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। ভারী ওক কাঠের চেয়ারটি মার্বেলের মেঝেতে জোরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করল, যা আশেপাশের কিছু টেবিল থেকে কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করল। রাজবীরের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার চুক্তির, ৪০ কোটির বা নিজের সম্মানের কোনো পরোয়া ছিল না। বিলাসবহুল রেস্তোরাঁর সমস্ত কোলাহল, ক্রিস্টালের গ্লাসের টুংটাং শব্দ, রূপোর কাটলারি, অভিজাত সমাজের মৃদু হাসি গায়েব হয়ে গেল, একটি ধীর গুঞ্জনে পরিণত হল।
সে কেবল তাকেই দেখছিল। আনিয়া এক মুহূর্তের জন্য থামল। সে টেবিলের ওপর কাপড়টি ফেলে দিল এবং এক হাত নিজের পিঠের নিচের অংশে রাখল। যন্ত্রণাদায়ক নীরব ভঙ্গির সাথে ঝুঁকে পড়ল। সে ক্লান্ত ছিল, মুখ দিয়ে শ্বাস নিচ্ছিল, যেন তার নিজের শরীরের ওজন এবং তার ভেতর বেড়ে ওঠা প্রাণের ওজন তার মেরুদণ্ড ভেঙে দেবে। সেই মহিলা যে কখনো তার অর্ধেক সাম্রাজ্যের মালকিনী ছিল, সেই মহিলা যে মাথা উঁচু করে এবং একটি উজ্জ্বল হাসির সাথে চলত, এখন তাকে একটি ফাঁদে পড়া প্রাণীর মতো দেখাচ্ছিল, শারীরিক পতনের দ্বারপ্রান্তে। রাজবীর তার দিকে প্রথম কদম বাড়াল। তার মুঠি তার গাঢ় নীল স্যুটের প্রান্তে এত শক্তভাবে বাঁধা ছিল যে তার আঙুলের গিঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। রাগ, বিভ্রান্তি এবং এক গভীর, আদিম ও বিপজ্জনক আতঙ্কের এক বিষাক্ত মিশ্রণ তার শিরায় ফুটতে শুরু করেছিল। কি হচ্ছিল এসব? কোটিপটি প্রেমিক কোথায় ছিল? যে মহিলা তার জীবন ধ্বংস করে দিয়েছিল, সে অন্যের ময়লা কেন পরিষ্কার করছিল? আর ওই বাচ্চাটা কার ছিল, যা তার শরীরকে বিকৃত করছিল এবং তাকে টেনে টেনে হাঁটতে বাধ্য করছিল? রাজবীর একজন ওয়েটারকে এড়িয়ে মাঝখানের গলি দিয়ে এগিয়ে গেল। তার গম্ভীর, অটল এবং চিন্তাশীল দৃষ্টি তার থেকে সরল না। সে জবাব চাইতে যাচ্ছিল। প্রয়োজন হলে সে তাকে কথায় কথায় ধ্বংস করে দেবে। সে তার প্রতিটি ঘুমহীন রাতের বদলা নেবে। কিন্তু সে পৌঁছনোর আগেই অন্য একটি অবয়ব দৃশ্যে এসে আন্যার পথ আটকে দাঁড়াল। সে ছিল অমৃত মহলের জেনারেল ম্যানেজার মিস্টার মালহোত্রা। নিখুঁত ধূসর স্যুটে ৪৫ বছর বয়সী একজন মানুষ। তার মুখে ছিল মানসিক চাপ এবং এমন একজন ব্যক্তির অহংকার যে নিজের চেয়ে নিচু মানুষদের ছোট করে আনন্দ পায়। রাজবীর ৩ মিটার দূরে থেমে গেল। একটি বড় মার্বেলের স্তম্ভ এবং একটি অসাধারণ ফুলের সাজসজ্জার আড়ালে আংশিকভাবে লুকিয়েছিল। সে সবকিছু শোনার জন্য যথেষ্ট কাছাকাছি ছিল, কিন্তু তার প্রাক্তন স্ত্রীর দৃষ্টির বাইরে ছিল। মালহোত্রা সেই টেবিলটির দিকে তাকালো যা আন্যা এইমাত্র পরিষ্কার করেছিল, এবং তারপর কাঠের প্রান্তে একটি আঙুল বোলাল। সে আঙুলটি বাতাসে ঘৃণার সাথে এমনভাবে তুলল যেন সে কোনো তেজস্ক্রিয় বস্তু ছুঁয়ে ফেলেছে। তুমি কি একে পরিষ্কার করা বলো, আন্যা? ম্যানেজার ফুঁসল। তার কণ্ঠস্বর ধীর কিন্তু বিষে ভরা ছিল। ধনী গ্রাহকদের বিরক্ত না করার জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু নিজের কর্মচারীকে ধ্বংস করার জন্য একদম নিখুঁত ছিল। আমি তোমাকে জায়গা চকচকে করার জন্য টাকা দিই, এদিক ওদিক ময়লা ছড়ানোর জন্য নয়। আন্যার সাথে সাথে মাথা নিচু করল। এই ভঙ্গি দেখে রাজবীর নিজের বুকে চাবুকের আঘাত অনুভব করল। সে যে আন্যাকে চিনত, সে কোনো পরিস্থিতিতেই কারো সামনে মাথা নত করত না। সে ছিল প্রচণ্ড গর্বিত, এমন এক নারী যে নিজেকে পিষ্ট হতে দিত না। এখন তার থুতনি তার বুক ছুঁয়েছিল। সম্পূর্ণ বশ্যতার একটি কাজ। আমাকে মাফ করবেন, মিস্টার মালহোত্রা, আন্যা কাঁপা গলায় উত্তর দিল। পানিশূন্যতার কারণে তার গলা কর্কশ হয়ে গিয়েছিল। আমার শুধু একটু মাথা ঘুরে গিয়েছিল, ব্যাস ১ সেকেন্ডের জন্য। আমার তোমার ফালতু অজুহাতের কোনো পরোয়া নেই, মালহোত্রা তাকে থামিয়ে দিয়ে বলল। হুমকির সুরে তার কাছাকাছি আসতেই আন্যা তার বড় পেটের কারণে কোনো মতে আনাড়ির মতো এক পা পিছিয়ে গেল। তুমি পুরো সপ্তাহ ধরে হলে হামাগুড়ি দিচ্ছ। তুমি যদি কচ্ছপের মতো চলতে থাকো তবে আজকেই তোমাকে বের করে দেওয়া হবে। না, দয়া করে। সে প্রথমবারের মতো দৃষ্টি তুলে মিনতি করল। রাজবীরের চোখ বড় হয়ে গেল। সে যে মহিলাকে ভালোবেসেছিল তার মুখে সম্পূর্ণ আতঙ্ক দেখে। মিস্টার মালহোত্রা, দয়া করে, আমার এই চাকরিটা দরকার। ভাড়া শুক্রবার দিতে হবে এবং আমার কাছে ক্লিনিকের জন্য টাকা নেই। আমি কসম খাচ্ছি যে আমি আরও দ্রুত কাজ করব। আমাকে বের করে দেবেন না, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। আন্যার মিনতির স্বর রাজবীরের বুককে একটি করাতের মতো ধারালো ছুরির মতো চিরে দিল। তার মনে হল তার কানে রক্ত ছুটছে। ২ মিনিট আগে তার প্রতি যে রাগ ছিল তা এক গভীর, আদিম এবং বিপজ্জনক প্রবৃত্তিতে বদলে যাচ্ছিল। সে মিস্টার মালহোত্রাকে নিজের হাতে মেরে ফেলতে চাইছিল। এই পেট জানিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, সেটা আমার সমস্যা নয়, আন্যা, মালহোত্রা থুতু ছিটিয়ে বলল, কমলা ইউনিফর্মের নিচে বড় পেটের দিকে ইশারা করে। আমার পরোয়া নেই যে তুমি গর্ভবতী। তোমাকে কেউ পা ছোড়াতে বাধ্য করেনি। তুমি এখানে কাজ করতে আসো। তুমি যদি গতি ঠিক রাখতে না পারো, কারণ তোমার বাচ্চা তোমার কাছে ভারী লাগছে, তবে রাস্তায় ভিক্ষে করতে চলে যাও, যেখানে তোমার জায়গা। তোমার কাছে এই জায়গাটি দাগহীন করার জন্য ৩ মিনিট সময় আছে, অথবা তুমি তোমার জিনিসপত্র তুলে নাও এবং বেরিয়ে যাও, বুঝেছ? কথার নিষ্ঠুরতা সেই ছোট্ট এলাকায় প্রতিধ্বনিত হল। একটা মোটা কান্নার ফোঁটা আন্যার গালে গড়িয়ে পড়ল, ঘামে মিশে গেল। সে ঠোঁট কামড়ে কান্না চেপে রাখল এবং জোরে মাথা নাড়ল। হ্যাঁ স্যার, বুঝেছি, আমি এটি দাগহীন করে দেব। সে বিড়বিড় করল, নিজের হাত দিয়ে কাপড়টিকে অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে কাঁপতে ধরল এবং হতাশার সাথে কাঠ ঘষতে শুরু করল, স্পষ্ট যন্ত্রণায় নিজের শরীরকে বাঁকিয়ে। মালহোত্রা সন্তুষ্টির সাথে হাসল, নিজের জ্যাকেটের কলার ঠিক করল ঘোরার জন্য, কিন্তু সে বেশি দূর যেতে পারল না। একটি থালার আকারের হাত পিছন থেকে তার ঘাড় চেপে ধরল।
তার ধূসর স্যুটের কাপড়কে এত জোরে ধরল যে তার শার্টের বোতামগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। ম্যানেজারের দম বন্ধ হয়ে গেল যখন তাকে জোরে পিছনে টানা হলো। সে সরাসরি রাজবীর খান্নার কঠিন মুখের সাথে ধাক্কা খেল। রাজবীরের চোখ এখন আর কোনো হিসেবি ব্যবসায়ীর ছিল না, তা ছিল এক শিকারীর, যে তার শিকারকে ধ্বংস করা থেকে 1 সেকেন্ড দূরে ছিল। তোমার কি এতে কোনো সমস্যা আছে, জঘন্য লোক? রাজবীর গর্জন করে উঠল। তার কণ্ঠস্বর এক গভীর মারাত্মক ব্যারিটোনে প্রতিধ্বনিত হচ্ছিল, এতটাই চড়া যে আশেপাশের টেবিলের ফিসফিসেনি সাথে সাথে শান্ত হয়ে গেল। মালহোত্রা ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। সে রাজবীর খান্নাকে চিনত। বেঙ্গালুরুর পুরো অভিজাত সমাজ রিয়েল এস্টেট ম্যাগনেটকে চিনত। সে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর গ্রাহকদের মধ্যে একজন ছিল। মিস্টার খান্না, ম্যানেজার কাঁপতে কাঁপতে তোতলাল, যে কিনা তার শ্বাসরোধকারী মুঠোর নিচে ছিল। আমি শুধু কর্মচারীদের ঠিক করছিলাম, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। খান্না নামের শব্দটির 2 মিটার দূরে বিদ্যুতের মতো প্রভাব পড়ল। আন্যা, যে চোখে জল নিয়ে টেবিল ঘষছিল, পুরোপুরি স্থবির হয়ে গেল। সাদা কাপড়টি তার আঙুল থেকে পিছলে গেল, ধীর গতিতে মাটিতে পড়ে গেল। ঘর থেকে অক্সিজেন শুষে নেওয়া হয়েছিল। ধীরে ধীরে সম্পূর্ণ আতঙ্ক তার মুখকে বিকৃত করে তুলল যখন আন্যা তার মুখ ঘোরাল। তার শ্বাস আটকে গেল, তার হাত অজান্তেই তার ফোলা পেটের দুপাশে আটকে গেল, যেন সে ধেয়ে আসা দৃষ্টি থেকে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছিল। রাজবীর মালহোত্রাকে এক নিষ্ঠুর ধাক্কা দিয়ে ছেড়ে দিল, যার ফলে ম্যানেজার টলমল করে মার্বেলের ওপর হাঁটু গেড়ে পড়ল। কিন্তু রাজবীর এখন আর মাটিতে পড়ে থাকা লোকটিকে দেখছিল না। তার চোখ সরাসরি আন্যার ওপর নিবদ্ধ ছিল। রেস্তোরাঁয় পিনপতন নীরবতা ছিল। কোটিপতিদের দৃষ্টি এই দৃশ্যের ওপর নিবদ্ধ ছিল। উত্তেজনা এতটাই ঘন ছিল যে তা ক্রিস্টাল দিয়ে কাটা যেত। রাজবীর তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। অপমানজনক ইউনিফর্ম, চোখের নিচে কালো দাগ, তার বাদামি চোখে আতঙ্ক, এবং শেষে সেই 8 মাসের বড় পেট। আন্না এক পা পিছিয়ে গেল, খালি গ্লাসের একটি ট্রের সাথে ধাক্কা খেল, যা একজন ওয়েটার কাছেই রেখে গিয়েছিল। ট্রেটি মাটিতে পড়ে গেল। হাজার টুকরোতে ভেঙে যাওয়া গ্লাসের শব্দ গুলির মতো নীরবতা ভেঙে দিল। কিন্তু দুজনের কেউই নড়ল না। তারা মুখোমুখি ছিল, ধোকা খাওয়া কোটিপতি এবং ধ্বংস হয়ে যাওয়া প্রাক্তন স্ত্রী। রাজবীর, আন্না অনিয়ন্ত্রিতভাবে কাঁপা ঠোঁটে ফিসফিস করে বলল। আরও এক কদম পিছিয়ে গিয়ে উধাও হয়ে যেতে চাইছিল, পালাতে চাইছিল, মরতে চাইছিল। এর আগেই যে সে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করে যার উত্তর সে কখনো না দেওয়ার কসম খেয়েছিল। রাজবীর তার দিকে 1 পা বাড়াল। তার চামড়ার জুতো দিয়ে ভাঙা কাঁচগুলোকে গুড়িয়ে দিয়ে তার চোখ ব্যথা এবং রাগে জ্বলছিল। মা সান্না। রাজবীরের কণ্ঠস্বর ধীর এবং কর্কশ ছিল এবং সম্পূর্ণ নীরবতায় প্রতিধ্বনিত হয়ে উঠল। মাস, যেদিন থেকে তুমি পালিয়েছ। রাজবীর তার পেটের দিকে তাকাল। তার চোখে মৃত্যুদণ্ডের মতো একটি হিসেব জ্বলজ্বল করছিল। 8 মাসের গর্ভাবস্থা। আন্না নিজের হাত দিয়ে মুখ ঢেকে নিল, একটি চাপা কান্নাকে আটকে রেখে পিছিয়ে যেতে যেতে যতক্ষণ না তার পিঠ দেওয়ালে ধাক্কা খেল। কোনো পথ ছিল না। সত্যকে বাঁচানোর জন্য সে যে দেওয়াল তৈরি করেছিল তা তার চোখের সামনে ভেঙে পড়েছিল। অমৃত মহলে নীরবতা সম্পূর্ণ ছিল, ঘন, প্রায় দমবন্ধ করা। ডজন ডজন কোটিপতি গ্রাহক, যারা মদ সঠিক তাপমাত্রায় না থাকলে অভিযোগ করতে অভ্যস্ত ছিল, এখন নিজেদের নিঃশ্বাস আটকে রেখেছিল। কেউ নড়ছিল না। মার্বেলের মেঝেতে ভয়ঙ্কর ম্যানেজার মালহোত্রা এখনও হাঁটু গেড়ে বসেছিল, নিজের লাল ঘাড় ঘষছিল। রাজবীর খান্নার নীল স্যুট থেকে বেরিয়ে আসা চাপা হিংস্রতায় পক্ষাঘ্রাস্ত ছিল। কিন্তু রাজবীর অন্য কাউকে দেখছিল না। পুরো দুনিয়া সেই দেওয়াল ঘেঁষা মহিলা আন্না, তার আন্না বা যে মহিলা সে কখনো ছিল, তার মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। রাজবীরের মস্তিষ্ক আর্থিক ডেটা গিলে ফেলা এবং সেকেন্ডের মধ্যে জালিয়াতি ধরার জন্য প্রশিক্ষিত একটি মেশিন এখন ঘূর্ণায়মান গতিতে কাজ করছিল। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যার সাথে নয়, বরং মাসের সাথে, তারিখের সাথে, সেই স্মৃতিগুলোর সাথে যা তার রক্ত জ্বালিয়ে দিচ্ছিল। ঠিক 9 মাস, সেই বৃষ্টির সন্ধ্যা থেকে যখন সে তার প্রাসাদের গ্রানাইট কাউন্টার টপের ওপর বিয়ের আংটি ছুঁড়ে ফেলে দিয়েছিল। 9 মাস যখন থেকে সে তাকে বরফের মতো শীতল ঘৃণায় দেখেছিল, এই দাবি করে যে সে যথেষ্ট ছিল না, যে সে একজন আসল পুরুষ পেয়ে গেছে, একজন ইউরোপীয় ব্যবসায়ী যে তাকে সেই দুনিয়া দেবে যা রাজবীর তাকে সব সময় কাজে ব্যস্ত থাকার কারণে দিচ্ছিল না। 9 মাস যখন থেকে সে কোনো চিহ্ন ছাড়াই উধাও হয়ে গিয়েছিল, তার কল ব্লক করে দিয়েছিল, মানচিত্র থেকে নিজেকে মুছে ফেলেছিল
এবং এখন তার সামনে একটি পেট যা লুকানো অসম্ভব সেই শারীরিক সত্যকে চিৎকার করে বলছিল। 8 মাস। চোখের মিলন ছিল ধ্বংসাত্মক। রাজবীর অ্যান্নার বাদামি চোখে সেই শীতল এবং হিসেবি মহিলাকে খুঁজল যে তাকে ছেড়ে গিয়েছিল, কিন্তু সে তাকে পেল না। তার জায়গায় সে কেবল একটি আহত, ভীত প্রাণীকে দেখল। তার পাতলা এবং খসখসে হাত, যা আগে সবসময় নিখুঁত ম্যানিকিওর এবং হীরায় সাজানো থাকত, তা এখন লাল ছিল, পরিষ্কার করার রাসায়নিকের কারণে ফাটা ছিল, এবং তার ফোলা পেটকে একটি সহজাত প্রতিরক্ষামূলক শক্তির সাথে ধরেছিল। রাজবীর, দয়া করে। সে ক্ষীণ স্বরে মিনতি করল, নিজেকে সরু কাঠ দিয়ে ঢাকা দেয়ালের সাথে সেটে দিয়ে, যেন সে তাতে মিশে যেতে চাইছিল। চলে যাও, এখানে হাঙ্গামা করো না। আমি চলে যাব? রাজবীর একটি শুকনো হাসি হাসল, কোনো হাস্যরস ছড়াই এমন এক শব্দ যা আশেপাশের ওয়েটারদের কাঁপিয়ে দিল। আমি হাঙ্গামা না করি? তুমি উধাও হয়ে যাও, আমার জীবন ধ্বংস করে দাও, আমাকে বলো যে তুমি প্যারিসে যাচ্ছ একজন কোটিপতির সাথে, যে তোমাকে রানীর মতো রাখবে, এবং আমি তোমাকে বেঙ্গালুরুতে ময়লা পরিষ্কার করতে, না খেয়ে মরতে এবং বাচ্চা জন্ম দেওয়ার দ্বারপ্রান্তে পাই। রাজবীর এক কদম এগিয়ে দূরত্ব কমিয়ে আনল। তার প্রভাবশালী অবয়ব আন্নাকে নিজের ছায়া দিয়ে ঢেকে ফেলল। তার দামি কোলন, কাঠ এবং মশলার গন্ধ আন্নাকে আঘাত করল, যার ফলে হাজারো স্মৃতি তাজা হয়ে গেল, যেগুলো তার পেটে হাতুড়ির মতো আঘাত করল। অঙ্ক মিলছে না আন্না। রাজবীর প্রথমবারের মতো নিজের গলা চড়াল, একটি গর্জন যা রেস্তোরাঁর দ্বিগুণ উচ্চতার ছাদে প্রতিধ্বনিত হয়ে উঠল। 9 মাস ধরে তোমাকে দেখিনি। 8 মাসের গর্ভাবস্থা। বাবাকে? প্রশ্নটি বাতাসে মৃত্যুদণ্ডের মতো ভাসতে লাগল। মালহোত্রা মাটি থেকে হস্তক্ষেপ করার চেষ্টা করল। নিজের চাকরি বা জায়গার সম্মান হারানোর ভয়ে ভীত ছিল সে। মিস্টার খান্না, যদি কর্মচারী আপনাকে অস্বস্তিতে ফেলে, তাহলে সিকিউরিটি তাকে সাথে সাথে সার্ভিস দরজা দিয়ে বের করে দিতে পারে। রাজবীর তাকে দেখলও না। সে নিজের মুখটি মেরে কেটে 1 মিলিমিটার ঘোরাল। তার গভীর চোখ ঘাতক রাগে টপকাচ্ছিল। তুমি যদি আবার তোমার মুখ খোলা তাকে কর্মচারী বলার জন্য বা তাকে ক্ষমার চেষ্টা করো, তবে আমি ভগবানের কসম খেয়ে বলছি যে আমি আজই এই রেস্তোরাঁ কিনে নেব, শুধু এই আনন্দে যে তোমাকে এর ভেতরে ধ্বংস করে দেব। চুপ থাকো এবং নড়বে না। মালহোত্রা ফ্যাকাশে হয়ে গেল এবং কুকড়ে গেল, নিজের মুখ শক্ত করে বন্ধ করে নিল। আন্না মনোযোগ সরানোর এই সেকেন্ডের ফায়দা তুলল। আত্মরক্ষার প্রবৃত্তি, বা বরং সেই রহস্যকে বাঁচানোর প্রবৃত্তি যা তাকে সবকিছু হারাতে বাধ্য করেছিল, তা তার উপর চেপে বসল। সে তাকে প্রশ্ন করতে দিতে পারত না, সে তাকে তদন্ত করতে দিতে পারত না। যদি রাজবীর সত্যিটা জানতে পারে, তবে যে লোকেরা তাকে হুমকি দিয়েছিল তারা তার পিছু নেবে, তাকে জেলে পুরে দেবে বা এর চেয়েও খারাপ। এক দ্রুত চালের সাথে, বিশুদ্ধ অ্যাড্রেনালিন দ্বারা তাড়িত, আন্না আনাড়ির মতো একটি চেয়ারকে করিডরের দিকে ঠেলে দিল, যাতে রাজবীরের পথ আটকে যায়, এবং সে পালাল, বা অন্তত সে চেষ্টা করল। 8 মাসের গর্ভাবস্থার ওজন একটি অপুষ্টিতে ভোগা শরীরে নিয়ে পালানো একটি মরিয়া টলমলানি ছাড়া আর কিছুই ছিল না। সে তার জীর্ণ রাবারের জুতোর গোড়ালিতে ঘুরল এবং রান্নাঘরের সুইং দরজার দিকে ছুটল। আন্না! রাজবীর চিৎকার করল। আশ্চর্য তাকে এক মাইক্রোসেকেন্ডের জন্য জমিয়ে দিল। এর আগে যে তার লম্বা পা প্রতিক্রিয়া দেখায়, সে 2 হাত দিয়ে রান্নাঘরের ধাতব দরজাগুলো ধাক্কা দিল। চুল্লির গরম, তেলের গন্ধ, সিল করা মাংস এবং শেফদের চিৎকার তাকে ঘিরে ধরল। সে একটি কমলা ঝড়ের মতো ভেতরে ঢুকল, রাঁধুনিদের মাঝে টলমল করতে করতে তাজা সবজির একটি ট্রে ফেলে দিয়ে। সাবধান আন্না! একজন সহকারী রাঁধুনি চিৎকার করল, কোনো মতে তার থেকে বাঁচতে। সরে যাও! সেই গর্জনটি ছিল যা তার পিছু নিয়েছিল। সুইং দরজাগুলো জোরে আবার খুলল, দেয়ালের সাথে ধাক্কা খেয়ে। রাজবীর খান্না পরিচ্ছন্নতার নিয়ম উপেক্ষা করে, নিজের পেছনে ছেড়ে আসা বিশৃঙ্খলা উপেক্ষা করে রান্নাঘরে ঢুকে পড়ল। তার ডিজাইনার স্যুট স্টেইনলেস স্টিল এবং তেলের সেই নরকে মানানসই ছিল না, কিন্তু সে একটি যুদ্ধ ট্যাঙ্কের মতো এগিয়ে যাচ্ছিল। আন্না নিজের কাঁধের ওপর দিয়ে পেছনে ফিরে তাকাল। তার চোখে আতঙ্ক ভরে গিয়েছিল। সে পেছনের জরুরি দরজায় পৌঁছে গেল। সে তার পুরো শরীরের ওজন দিয়ে সেটিকে ধাক্কা দিল এবং বেঙ্গালুরুর রাতে বাইরে বেরিয়ে এলো। ধাতব দরজা বন্ধ হওয়ার আওয়াজ ইটের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে উঠল। অমৃত মহালের পেছনের গলি মুদ্রার ঠিক উল্টো দেখছিল। যদি ভেতরে সবকিছু বিলাসিতা, মধুর সঙ্গীত এবং ফরাসি পারফিউম হতো, তবে বাইরে পচা ময়লা, পিচে জমা আর্দ্রতা এবং শহরের দম বন্ধ করা ধোঁয়ার দুর্গন্ধ আসছিল।
একটি মিটমিট করা বাল্ব শিল্প বর্জ্যের ডাস্টবিনের ওপর একটি হলুদ এবং রুগ্ন আলো ফেলল। আন্না ঠান্ডা ইটের দেয়ালে হেলান দিল। কর্কশ নিঃশ্বাসে মুখ দিয়ে শ্বাস নিচ্ছিল। তার হৃদয় তার পাঁজরে এত জোরে ধরফর করছিল যে তার ভয় ছিল যে সেগুলো ভেঙে যাবে। সে 2 হাত দিয়ে নিজের পেটকে ধরে নিল। নিজের পেলভিসের নিচের অংশে একটি তীব্র ব্যথা অনুভব করছিল। বাচ্চাটি জোরে লাথি মেরে নড়ে উঠল। তার মায়ের রক্তে মানসিক চাপ এবং অ্যাড্রেনালিনের মাত্রা দ্বারা উত্তেজিত হয়ে গিয়েছিল। শান্ত থাকো আমার সোনা, শান্ত থাকো, আন্না নিজের ভাঙা গলায় ফিসফিস করে বলল। নিজের চোখ শক্ত করে বন্ধ করে প্রার্থনা করছিল যে রাজবীর যেন তার পেছনে না এসে থাকে। প্রার্থনা করছিল যে সে তাকে যেতে দেয়। কিন্তু ভাগ্য এবং রাজবীর খান্না কখনো নাকে উত্তর হিসেবে স্বীকার করেনি। ভারী ধাতব দরজা একটি নিষ্ঠুর শব্দের সাথে খুলে গেল। রাজবীর গলিতে বেরিয়ে এলো। অন্ধকারের বৈপরীত্য তাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল, যতক্ষণ না তার চোখ মানিয়ে নিল, এবং সেখানেই সে তাকে ডাস্টবিনের কাছে গুটিসুটরি মেরে থাকতে দেখল। নোংরা, কাঁপতে থাকা, সেই অভিশপ্ত কমলা ইউনিফর্মে মোড়া যা তাকে ক্ষোভ এবং যন্ত্রণায় ভরিয়ে দিয়েছিল। সে ধীর, ভারী, শিকারী পদক্ষেপে তার দিকে এগিয়ে গেল। প্রতিটি কদম ভেজা পিচের উপর প্রতিধ্বনিত হচ্ছিল। আন্না নিজের থুতনি তুলল, নিজেকে সেই বরফের দেয়াল বানাতে বাধ্য করল যা তাকে 9 মাস আগে বাঁচিয়েছিল। তাকে মিথ্যে বলতে হতো, তাকে নিষ্ঠুর হতে হতো। যদি সে দুর্বলতা দেখায় তবে সে তাকে ছেড়ে যাওয়ার সত্য খুঁড়ে বের করবে। চলে যাও রাজবীর। আন্না সে 2 মিটার দূরে থাকার আগেই চিৎকার করল, আমি তোমাকে দেখতে চাই না, আমাকে একা ছেড়ে দাও। রাজবীর তার থেকে কয়েক সেন্টিমিটার দূরে থেমে গেল। সে এত লম্বা ছিল যে তাকে উপরের দিকে তাকাতে বাধ্য হতে হল। তার মুখ টানটান ছিল, তার ঘাড়ের রগগুলো চাপার আগে ফুলে উঠেছিল। তার মধ্যে সেই ভালোবাসায় পূর্ণ এবং কোমল মানুষটির এক ফোঁটা অংশও ছিল না, যে রবিবারে তার জন্য ব্রেকফাস্ট বানাত। তার সামনে ছিল বেঙ্গালুরুর রাস্তার হাঙড়। আমি কোথাও যাচ্ছি না আন্না, যতক্ষণ না তুমি আমাকে বলছো যে এর মানে কি। রাজবীর মহিলার পেটের দিকে জোরে মাথা নাড়ল। আমাকে বোঝাও, কারণ আমার অ্যাকাউন্টেন্ট এই আজে বাজে জিনিসটা আরও ভালো করে মেলাতে পারবে। তুমি আমাকে ঘৃণা করো, এটা বলে চলে যাও যে তোমার একজন কোটিপতি অপেক্ষা করছে। তুমি কোনো খোরপোশ নাচে 1 পয়সা না নিয়ে চলে যাও, কথিতভাবে ইউরোপে থাকার জন্য, এবং 9 মাস পর আমি তোমাকে আমার শহরের একটি রেস্তোরাঁয় ভূমি পরিষ্কার করতে 10 কিলো কম ওজনের সাথে এবং 8 মাসের গর্ভবতী অবস্থায় পাই। আন্না নিজের মুঠি শক্ত করল, তার নখ তার হাতের তালুতে বিঁধে গেল। এটা তোমার ব্যাপার নয়, আমার জীবন এখন আর তোমার নয়। অবশ্যই আছে, রাজবীর গর্জন করে উঠল, নিজের বন্ধ মুঠি দিয়ে আন্নার ঠিক পাশের ইঁটের দেওয়ালে আঘাত করে, যার প্রভাবে মটরের ছোট টুকরো খসে পড়ল। আন্না ভয়ে চমকে উঠল, কিন্তু সে নিজের দৃষ্টি সরাল না। আমার চোখের দিকে তাকাও আন্না, আমাকে সত্যি বলো, ওই বাচ্চাটা কি আমার? প্রশ্নটি গলিতে প্রতিধ্বনিত হয়ে উঠল। এর পরের নীরবতা কেবল দুজনের দ্রুত নিঃশ্বাস এবং ভাঙা ল্যাম্পের বিদ্যুতের গুঞ্জনে ভাঙল। রাজবীর পেটের দিকে তাকাল। তার শ্বাস অনিয়মিত হয়ে গেল। আতঙ্কিত আশা এবং হতাশাজনক রাগের সংমিশ্রণ তার মুখে ছেয়ে গেল। যদি ওই বাচ্চাটা তার হতো, যদি তার নিজের ছেলের টেবিল পরিষ্কার করত, না খেয়ে থাকত, মাটিতে হামাগুড়ি দিত, যখন সে শ্যাম্পেনের সাথে লাখ টাকার চুক্তি করছিল, তবে অপরাধবোধ তাকে ধ্বংস করে দিত। আন্না তার চোখে দুর্বলতা দেখল। সে দেখল যে ব্যবসায়ীর বর্ম 1 সেকেন্ডের জন্য ভেঙে গেল। এতে তার হৃদয় ভেঙে গেল। সে তাকে জড়িয়ে ধরতে চাইছিল। সে তার দামি স্যুট নোংরা করে তার বুকে কাঁদতে চাইছিল এবং তাকে বলতে চাইছিল যে সে তাকে ভালোবাসে, যে সে কখনো তাকে ভালোবাসা ছাড়েনি, যে সে নিজের সমস্ত দামি জিনিস বেছে দিয়েছিল যাতে ওই চাঁদাবাজদের টাকা দিতে পারে, যারা তাকে একটি ফেডারেল জেলে পড়ার জন্য প্রমাণ সাজানোর হুমকি দিয়েছিল। সে তাকে বলতে চাইছিল যে বাচ্চাটা তারই ছিল, কিন্তু বদমাশরা পরিষ্কার করে দিয়েছিল। যদি সে জানতে পারে তাহলে আমরা তাকে শুধু জেলে ভরব না, বরং তাকে জেলে মেরে ফেলব। তুমি যাও এবং উধাও হয়ে যাও, এবং যদি তুমি মুখ খোলো তাহলে ওই জারজতটা জন্মাবে না। আন্না কান্নার ঢঙ্কিল, নিজের চোয়াল শক্ত করল এবং হতাশা থেকে শক্তি সঞ্চয় করল। তার মুখ একটি জোরপূর্বক শীতল এবং শূন্য অহংকারের মুখোশে বদলে গেল। এত বোকা হয়েও না রাজবীর, সে বলল, শব্দগুলোকে নিজের জিভ থেকে থুতুর মতো ফেলে এমন এক ঘৃণার সাথে যা তার গলা জ্বালিয়ে দিল। বাচ্চাটা তোমার নয়, সেটা তার, সেই লোকটার যার জন্য আমি তোমাকে ছেড়েছিলাম। রাজবীরের মনে হল যেন তার গলায় এক বালতি ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়েছে। শারীরিক যন্ত্রণা তার এপার ওপার হয়ে গেল। তার পেশিগুলো ব্যথা হওয়া পর্যন্ত টান টান হয়ে গেল। তার? রাজবীর একটি বিদ্রুপাত্মক কর্কশ হাসি হাসল, অবিশ্বাস এবং আক্রোশে ভরা। আর সে কোথায়?
একজন কোটিপতির স্ত্রী কমলা কাপড় পরে মলহোত্রার ময়লা কেন পরিষ্কার করছে? তোমার বিলাসিতা কোথায় আন্যা? আন্যা দৃষ্টি নিচু করে নিল, তার ভেদ করা চোখের সামনে মিথ্যে টিকিয়ে রাখতে অসমর্থ হয়ে। সে ময়লার দিকে তাকালো। সে আমাকে ছেড়ে দিয়েছে। সে মিথ্যেকে এক ঝটকায় উগড়ে দিল, গলা কাঁপছিল কিন্তু চরিত্রকে বজায় রেখে। এটা একটা ভুল ছিল, আমি একটা বোকা ছিলাম। যখন আমি তাকে বললাম যে আমি গর্ভবতী, তখন সেই হারামিটা আমাকে ছেড়ে দিল। সে আমার কার্ড বাতিল করে দিল এবং আমাকে ছেড়ে দিল। আমাকে বেঙ্গালুরু ফিরে আসতে হলো। আমাকে যে কোনো কাজ খুঁজতে হলো যাতে আমি না খেয়ে না মরি। রাজবীর প্রতিটি শব্দ প্রসেস করছিল। তার চোখ আন্যার মুখকে মিথ্যে ধরার মেশিনের মতো স্ক্যান করছিল। সে পানিশূন্যতায় ফাটা ঠোঁট দেখল, সে তার ঝুটে থাকা কাঁধের ভঙ্গি দেখল, সে তার মুখে লজ্জা দেখল। তাহলে এটাই ব্যাপার, রাজবীর বিড়বিড় করল, আধা কদম পিছিয়ে গিয়ে, যেন তার নৈকট্যই তাকে দূষিত করে দেবে। তুমি আমাকে একটা কল্পনার জন্য বদলে দিলে। তুমি টাকার জন্য একটা বোকার সাথে ফুর্তি করতে চলে গেলে, আর যখন সে তোমাকে পেটে সমস্যা দিয়ে ছেড়ে দিল, তখন তুমি ময়লা পরিষ্কার করছ। কর্ম একটি নিষ্ঠুর কুত্তি, তাই না আন্যা? রাজবীরের শব্দগুলো সরাসরি হৃদয়ে ছুরির মতো বিঁধে গেল। অন্যার মনে হল তার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু সে ধীরে ধীরে মাথা নাড়ল, শাস্তি স্বীকার করে নিয়ে, সেই লোকটির চোখে ঘৃণা স্বীকার করে নিয়ে, যার জন্য সে নিজের জীবন বাজি রাখছিল। হ্যাঁ রাজবীর, সে ফিসফিস করে বলল। একটি বিশ্বাসঘাতক অশ্রু অবশেষে বেরিয়ে এলো এবং তার নোংরা গালে গড়িয়ে পড়ল। আমি একটা বোকা, তুমি ঠিক বলেছ। তুমি দেখলে যে আমি কতটা মিজারেবল। তুমি তোমার বদলা নিয়ে নিয়েছ। এবার দয়া করে চলে যাও। আমাকে আমার ছেলের জন্য ডায়াপার কেনার জন্য কাজ করতে দাও। রাজবীর তাকে এক লম্বা সেকেন্ড ধরে দেখল। ঘৃণা স্পষ্ট ছিল। হ্যাঁ, কিন্তু রাজবীর খান্নার বুদ্ধিমত্তা লাগে নিভে যায়নি। অন্যার গলায় কিছু একটা ছিল, তার দাঁত কামড়ে থাকার ধরনে কিছু একটা ছিল, যেভাবে তার শরীর ভয় নয় বরং শারীরিক যন্ত্রণায় কাঁপছিল। টুকরোগুলো পুরোপুরি খাপে খাপে মিলছিল না। স্বার্থপর এবং নির্মম মহিলা যার সে বর্ণনা দিচ্ছিল, সে নিজের চোখ দিয়ে ক্ষমা চাইত না যখন মুখ দিয়ে বিষ উগড়াচ্ছিল। কিন্তু অহংকার একটি অন্ধ দানব। রাজবীর নিজের ভঙ্গি সোজা করল, একটি হিসেবি হাবভাবের সাথে নিজের জ্যাকেটের ল্যাপেল ঠিক করল, আবার নিজের অটুট স্টিলের ঢাল পরে নিল। তার মুখ একটি ভাবলেশহীন মারাত্মক মুখোশ হয়ে গেল। আমার তোমার উপর দয়া হয় আন্না, সে বলল, তার গলা বরফের মতো শীতল ছিল। আমি আশা করি যে ন্যূনতম মজুরি তোমার অহংকারের জন্য যথেষ্ট হবে। আর কোনো কথা না বলে রাজবীর খান্না ঘুরল এবং রেস্তোরাঁর পেছনের দরজার দিকে চলে গেল। সে দরজা জোরে খুলল, রান্নাঘরে ঢুকল এবং ধাতব দরজাটি নিজের পেছনে জোরে বন্ধ হতে দিল, যার ফলে অন্না করিডলের অন্ধকারে একাকী রয়ে গেল। যে মুহূর্তে সে অদৃশ্য হল, অন্নার হাঁটু ভেঙে এলো। সে নোংরা পিচের উপর ধসে পড়ল। নিজের পেট শক্ত করে চেপে ধরে সে অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে লাগল। ময়লার স্তূপের মাঝে নিজের যন্ত্রণায় ডুবে গিয়ে এক বুক ভাটা আর্তনাদ করতে করতে সে রাজবীরকে আরও একবার বাঁচিয়ে নিল। কিন্তু ভেতরে রাজবীর বাইরের দরজার দিকে গেল না, সে সরাসরি নিজের টেবিলের দিকে এগিয়ে গেল। সে নিজের ফোন তুলে একটি নম্বর ডায়াল করল। তার সহজাত প্রবৃত্তি একটি তান ভাটানো অ্যালার্মের মতো বেজে উঠছিল। আনমার গল্পটি একদম সঠিক ছিল, বাস্তবের জন্য এটি বড্ড বেশি সঠিক ছিল, এবং সে সত্য খুঁজে বের করবেই, সে যাই হয়ে যাক না কেন। রাজবীর খান্নার রান্নাঘরে সুইং দরজা দিয়ে উল্টো দিক থেকে প্রবেশ করল। উত্তাপ আর কড়াইয়ের নরককে পেছনে ফেলে সে অমৃতমহলের শীতল ও সুগন্ধি বাতাসে আবার মিশে গেল। তার মুখমণ্ডল গ্র্যানাইটে খোদাই করা একটি মুখোশের মতো শান্ত ছিল। ওই বিলাসবহুল ডাইনিং রুমে কেউ তার চোখের দিকে সরাসরি তাকানোর সাহস করছিল না, কিন্তু প্রত্যেকেই তার গাঢ় নীল স্যুট থেকে নির্গত এক মারাত্মক স্পন্দন অনুভব করছিল। কয়েক মিটার দূরে সার্ভিস স্টেশনের পাশে জেনারেল ম্যানেজার মালহোত্রা একটি তক্তার মতো সোজা হয়ে দাঁড়িয়েছিল। সে ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিল এবং নিজের কপালে রেশমি রুমাল বোলাচ্ছিল। সে কাঁপছিল। সে জানত যে সে এমন একটি সীমা অতিক্রম করে ফেলেছে যার মূল্য তাকে নিজের কেরিয়ার দিয়ে দিতে হতে পারত। রাজবীর মালহোত্রাকে এমনভাবে উপেক্ষা করল যেন সে মার্বেলের ওপর পিষে যাওয়া একটি তেরাপোকা, এবং লম্বা দৃঢ় পদক্ষেপে কেন্দ্রীয় টেবিলের দিকে এগিয়ে গেল। গত 10 মিনিট ধরে স্তব্ধ হয়ে বসে থাকা 3 রিয়েল এস্টেট এক্সিকিউটিভ তাকে দেখামাত্রই তড়িৎ সোজা হয়ে বসল। প্রধান আইনজীবী, একজন ধূসর চুলের ব্যক্তি, গ্রে স্যুটে একটি ঘাবড়ানো হাসি দিল এবং কালিতে ভেজা চুক্তিপত্রটি কাঁচের টেবিলের মাঝখানে ঠেলে দিল। রাজবীর, ভালো হলো তুমি ফিরে এলে, আইনজীবী নিজের গলা পরিষ্কার করে বলল। সে এমন ভান করছিল যেন এইমাত্র ঘটে যাওয়া শারীরিক হিংসা এবং প্রকাশ্য অপমানটি কখনোই ঘটেনি। সে আরও বলল, আমার মনে হয় কর্মচারীদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা চালিয়ে যাই। এই নাও কলম। অমৃতমহলে 40 কোটি টাকার অধিগ্রহণ সম্পন্ন করতে শুধু তোমার স্বাক্ষর চাই। রাজবীর ওক কাঠের চেয়ারের সামনে দাঁড়িয়ে রইল। সে সোনার মন্টব্লাঙ্ক কলমটি তুলল না। সে কাগজের দিকে নজরও দিল না।
তার গভীর এবং অশান্ত চোখগুলো রেস্তোরাঁর রাজকীয় ছাদ, ক্রিস্টাল ঝাড়বাতি, মেহেগানি দেওয়াল এবং সবশেষে ওই সার্ভিস গেটে গিয়ে স্থির হল, যেখান থেকে আনোয়া পালিয়ে গিয়েছিল। সেই দৃশ্যটি তাকে শ্বাস নিতে দিচ্ছিল না। তার প্রাক্তন স্ত্রী, সেই অহংকারী মহিলা যে প্রতি শুক্রবার গ্রিন হাউসের গোলাপ চাইত, সে কিনা আজ একটি গলিতে আবর্জনার মাঝে লুকিয়ে ভয়ে কুঁকড়ে আছে। সে একটি ৮ মাসের গর্ভ রক্ষা করছিল। পুরো সমীকরণে কোথাও খুব ভয়াবহ কিছু একটা ভুল ছিল। ডিল বাতিল, রাজবীর বলল। তার কণ্ঠস্বর ছিল ধীর ও শান্ত, যা বাতাসের মাঝে গিলোটিনের মতো ধারালো শোনাল। টেবিলে বসা ৩ জন পুরুষের চোখ বড় বড় হয়ে গেল। ধূসর চুলের আইনজীবী লাফিয়ে উঠে দাঁড়াল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কি বলছো রাজবীর? হে ভগবান, আমরা ৩ মাস ধরে এ নিয়ে আলোচনা করছি। দাম খুব ভালো, বাজার এখন শীর্ষে আছে। তুমি একজন ওয়েট্রেসের সাথে হওয়া ঝগড়ার কারণে এখন পিছিয়ে যেতে পারো না। আমরা তোমাকে অতিরিক্ত ছাড় দিচ্ছি, কেমন হবে? খারাপ অভিজ্ঞতার জন্য ৫% কম। রাজবীর তার ২ হাত কাঁচের টেবিলের ওপর রাখল এবং নিজের বিশাল শরীরটি এক্সিকিউটিভদের দিকে ঝুঁকিয়ে দিল। তার এই ভঙ্গির ভেতর লুকিয়ে থাকা নীরব হুমকি ওই ৩ পুরুষকে অজান্তেই নিজেদের চেয়ারে পিছিয়ে যেতে বাধ্য করল। তুমি আমাকে শুনতে পাচ্ছ না, রাজবীর প্রতিটি অক্ষর ভয়াবহ ধীরগতিতে উচ্চারণ করে বলল। আমার এই রেস্তোরাঁ চাই না। আমার এখন এই ব্যবসায়িক চত্বর কেনায় কোনো আগ্রহ নেই। সে এক মুহূর্তের জন্য থামল এবং বিক্রেতাদের মুখে ছড়িয়ে পড়া আতঙ্ককে থিতু হতে দিল। এরপর সে অন্তিম আঘাতটি হানল। আমার পুরো বিল্ডিংটি চাই। টেবিলের শ্মশানের নীরবতা নেমে এল। আইনজীবী চোখের পলক ফেলল। সেই মোড়টি বুঝে উঠতে পারছিল না। বিজনেস টাওয়ার? রাজবীর, ওটা বিক্রির জন্য নয়। আর যদি হতেও, আমরা ২০০ কোটি টাকারও বেশি কথা বলছি। মালিক প্রধান সম্পত্তি ছাড়বে না। প্রতিটি জিনিসের দাম থাকে, রাজবীর তাকে থামিয়ে দিয়ে বলল। সে নিজেকে সোজা করে নিজের জ্যাকেটের বোতাম এক ঝটকায় লাগিয়ে নিল। তাদের ২৫০ কোটি টাকার প্রস্তাব দাও। নগদ ২৪ ঘণ্টায় তাৎক্ষণিক ট্রান্সফার। আজ মধ্যরাতের আগেই চুক্তি সম্পন্ন করো। আইনজীবী বলল, ২৫০? এটা পাগলামি রাজবীর, তুমি অনেক বেশি টাকা দিচ্ছ। কোনো বিশ্লেষক এই খামখেয়ালিকে অনুমোদন দেবে না। তুমি পুরো বিল্ডিং কেন চাও? রাজবীর নিজের মাথা সামান্য ঘুরিয়ে নিজের শিকারী দৃষ্টি সরাসরি মিস্টার মালহোত্রার ওপর স্থির করল, যে দূর থেকে কথাবার্তার অর্ধেকটা শুনছিল এবং স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। রাজবীর বলল, কারণ রেস্তোরাঁর মালিক হওয়া মানে আমি একজন সাধারণ বিনিয়োগকারী, কিন্তু বিল্ডিংয়ের মালিক হওয়া মানে আমি ভগবান। এই জমির ওপর আমি যা বলবো তাই হবে। রাজবীর নিজের গলা এতটাই চড়িয়ে দিল যাতে ম্যানেজার শুনতে পায়। সে বলে চলল, এবং আমার প্রথম ঐশ্বরিক আদেশ হবে এই যে অমৃত মহলের একজন নতুন মালিক এসেছে। একটি নতুন চুক্তি তৈরি করা হবে এবং প্রথম শর্ত হবে মিস্টার মালহোত্রার তাৎক্ষণিক বরখাস্ত, কোনো ক্ষতিপূরণ ছাড়া, কোনো প্রশংসাপত্র ছাড়া। আর সে যদি মামলা করার সাহস দেখায়, তবে আমি আমার পুরো কর্পোরেট ল ফার্মকে ব্যবহার করব, যাতে এটা নিশ্চিত হয় সে যেন কোনো গ্যাস স্টেশনের টয়লেট পরিষ্কার করার চাকরিও না পায়। আমি কি পরিষ্কার বোঝাতে পেরেছি? আইনজীবী ঘাবড়ে গিয়ে ঢোক গিলল এবং ভয়ে মাথা নাড়ল। রাজবীর খান্নার প্রদর্শিত এই শুদ্ধ ও বিমর্ষ ক্ষমতার সামনে সে আতঙ্কিত ছিল। সে বলল, আপনি পরিষ্কার ছিলেন রাজবীর, আমি এখনই প্রস্তাব তৈরি করছি। রাজবীর ঘুরে দাঁড়াল এবং রেস্তোরাঁর প্রধান নির্গমন পথের দিকে এগিয়ে গেল। যখন সে টেবিলগুলোর মাঝখান দিয়ে যাচ্ছিল, সে নিজের সেলফোন বের করল এবং একমাত্র সেই নম্বরটি ডায়াল করল যার ওপর সে সেই মুহূর্তে ভরসা করছিল। এটি তার সহকারীর বা তার ব্যাংকের নম্বর ছিল না, এটি ছিল ইন্সপেক্টর শর্মার নম্বর, তার সিকিউরিটি চিফ এবং ব্যক্তিগত গোয়েন্দা, একজন প্রাক্তন সামরিক বিশেষজ্ঞ যে পর্যাপ্ত অর্থ পেলে সমুদ্রের তলদেশ থেকেও ভূত খুঁজে বের করতে পারত। শর্মা, রাজবীর ডাকল। দ্বিতীয় রিংয়েই ওপাশ থেকে উত্তর এলো, মিস্টার খান্না? শর্মা, তুমি যা করছো সব ছেড়ে দাও, আমার এখনই তোমার সব লোককে মোতায়েন করার দরকার, রাজবীর আদেশ দিল। সে রেস্তোরাঁর ভারী কাচের দরজা ঠেলে বেঙ্গালুরুর উষ্ণ রাতের বাতাসে বেরিয়ে এলো। আমার প্রাক্তন স্ত্রী আনেয়া শর্মা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চাই। স্যার, আমার মনে হয়েছিল এই বিষয়টি ৯ মাস আগে যখন তিনি প্যারিস গিয়েছিলেন তখনই বন্ধ হয়ে গিয়েছিল। শর্মা অবাক হয়ে বলল, সে কখনোই প্যারিস যায়নি শর্মা, আমি তাকে এইমাত্র দেখেছি। সে এখানেই কোরমাঙ্গলায় আছে। সে সাফাইয়ের কাজ করছে এবং ৮ মাসের গর্ভবতী। লাইনের ওপাশে এক টান টান নীরবতা নেমে এলো। শর্মা তার মালিকের ভাঙা কণ্ঠস্বর শুনেই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারল। সে বলল, বুঝেছি স্যার, আমি কোন এলাকা জুড়ে খুঁজব? সব কিছু, রাজবীর গর্জে উঠল। সে তার এসইউভির পেছনের সিটে উঠে বসল এবং ড্রাইভার দরজা বন্ধ করে দিল। আমার তার ব্যাংক অ্যাকাউন্ট চাই, সরকারি ও বেসরকারি হাসপাতালের মেডিকেল রেকর্ড চাই, এটিএমের নিরাপত্তা ভিডিও চাই। আমি জানতে চাই সে কোথায় ঘুমায়,
কি খায়, কার সাথে কথা বলে, এবং 9 মাস আগে আমার প্রাসাদের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে সে প্রতিটি অভিশপ্ত দিনে কি করেছে। আমি জানতে চাই ওই প্রেমিকটি কে, যে তাকে গর্ভবতী করেছে বলে দাবি করা হয়েছিল, নাকি আবেও তার কোনো অস্তিত্ব ছিল। স্যার, এর জন্য বন্ধ সিস্টেমে ঢুকতে হবে। এটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। আমি খরচের পরোয়া করি না। রাজবীর চিৎকার করে উঠল। সে নিজের বন্ধ মুঠি দিয়ে সিটের পেছনে সুজোরে আঘাত করল। আমি তোমাকে সত্য আনার জন্য টাকা দিই, ওজোর শোনার জন্য নয়। আমার ওই ফাইল কাল সকাল হওয়ার আগেই ডেস্কের ওপর চাই। যদি সকাল 6টার মধ্যে ওটা না পাই তবে তুমি বরখাস্ত। জি স্যার, কাজে লাগছি। রাজবীর কল কেটে দিল এবং ফোনটি পাশে চামড়ার সিটে ছুঁড়ে ফেলল। সে নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল এবং নিরাশায় চোখ কচলাতে লাগল। আনওয়ার সেই গলিতে কাঁপতে থাকা মুখ, অপমানে ফেটে পড়া চোখ আর সেই ফাটা হাত দিয়ে নিজের পেট ঘষার দৃশ্যটি তার মাথায় কোনো ভৌতিক সিনেমার মতো লুপে চলছিল। আমার তোমার উপর করুণা হয়, আনওয়ার তাকে বলেছিল। রাজবীর নিজের দাঁতে দাঁত চেপে ধরল যতক্ষণ না চোয়ালে ব্যথা শুরু হল। যদি বাচ্চাটি ওই কোনো কোটিপতির হতো তবে সে নিজে তাদের ডুবিয়ে দিত। কিন্তু যদি তারিখগুলো মিলে যায়, যদি ওই গর্ভ তাদের শেষ কাটানো রাতগুলোর ফলাফল হয়, তবে রাজবীর বুঝতে পারল যে পৃথিবী জ্বলতে চলেছে। ভোর 4:15। বেঙ্গালুরুর সবচেয়ে উঁচু বিল্ডিংগুলোর একটির 40 তলায় অবস্থিত খান্না রিয়েল এস্টেটের প্রধান কার্যালয় অন্ধকারে ডুবেছিল। কেবল রাজবীরের ডেস্ক ল্যাম্পটি বিশাল গ্লাস মেঝের উপর শীতল আলোর একটি বৃত্ত তৈরি করছিল। তার পেছনে মেঝের জানালা দিয়ে ঘুমন্ত শহরকে দেখা যাচ্ছিল, অমলা ও সাদা আলোর এক অন্তহীন গালিচা। রাজবীর নিজের স্যুট খোলেনি। সে ঘণ্টার পর ঘণ্টা খাঁচায় বন্দি বাঘের মতো পায়চারি করছিল। সে ব্ল্যাক কফি খাচ্ছিল, যার স্বাদ তার খালি পেটে অ্যাসিডের মতো লাগছিল। আনবারের ওই ভীত চোখগুলো না দেখে সে চোখ বন্ধ করতে পারছিল না। ইলেকট্রনিক দরজা খোলার শব্দে ভোরের স্তব্ধতা ভাঙল। ইন্সপেক্টর শর্মা ভেতরে এলেন। তিনি একটি গাঢ় রঙের লেদার জ্যাকেট পরেছিলেন এবং সামরিক জীবনে থাকার ফলে তার শক্ত মুখে এক অস্বাভাবিক ফ্যাকাশে ভাব এবং উত্তেজনা ছিল। তার হাতে একটি মোটা ভারী খাম ছিল, যা দেখতে অনেক ওজনের মনে হচ্ছিল। রাজবীর হঠাৎ থেমে গেল। তার শ্বাস দ্রুত হতে শুরু করল। বলো শর্মা, তুমি কি পেয়েছ? শর্মা ডেস্কের সামনে এগিয়ে এলেন এবং খামটি কাঁচের টেবিলের উপর ফেলে দিলেন। তিনি রাজবীরের চোখের দিকে তাকালেন না। শর্মা বললেন, পেয়েছি স্যার, আমরা সব কিছু ট্রেস করেছি। আমরা জিএসটি ডেটা, সোশ্যাল সিকিউরিটি রেকর্ড, সিসিটিভি ক্যামেরা আর তার বাতিল কার্ডের হিস্ট্রি হ্যাক করেছি। আমার কাছে সব কিছু আছে। রাজবীর ডেস্কের কাছে এলো। খামটি ধরার সময় তার হাত সামান্য কাঁপছিল। ওই লোকটা কে? সে নিচু গলায় প্রশ্ন করল। প্যাকেজটি খুলতে ইতস্তত করে সে জিজ্ঞেস করল, ওই ইউরোপীয়টাকে, যে কাপুরুষ তাকে এভাবে ছেড়ে দিল, সে কোথায় লুকিয়ে আছে? শর্মা নিজের লালা গিলে নিজেকে শান্ত করলেন এবং শক্ত পেশাদারি ভঙ্গিতে বললেন, কোনো ইউরোপীয় নেই মিস্টার খান্না। কোনো কোটিপতি প্রেমিক কখনোই ছিল না। আমরা আন্তর্জাতিক ইমিগ্রেশন এবং এয়ারলাইন ডেটাবেস পরীক্ষা করেছি। আনয়া শর্মা গত 9 মাসে বেঙ্গালুরুর বাইরে যাননি। তিনি বিমানবন্দরে পা পর্যন্ত রাখেননি। কোটিপতি প্রেমিকের গল্পটি ছিল একটি সাজানো মিথ্যা। রাজবীরের মনে হল যেন তার ফুসফুস থেকে সব বাতাস বেরিয়ে গেল। সে বিড়বিড় করে বলল, একটি মিথ্যা? তার কানে এক তীব্র ভঁ ভঁ শব্দ হতে লাগল। তাহলে সে আমাকে কেন ছাড়ল? সে কেন বাড়ি থেকে চিৎকার করতে করতে বেরিয়ে গেল যে সে আমাকে ঘৃণা করে? খামটি খুলুন মালিক, উত্তর আপনার পছন্দ হবে না, শর্মা বললেন। রাজবীর খামটি সজোরে ছিঁড়ে ফেলল। রঙিন ছবির একটি বান্ডিল এবং অনেক নথিপত্র কাচের উপর ছড়িয়ে পড়ল। প্রথম ছবিটি রাজবীরের বুকে তীরের মতো বিঁধল। এতে আনোয়াকে একটি পুরনো ছেঁড়া সোয়েটারে কোরমাঙ্গলার এক ভাঙা ফুটপাথে হাঁটতে দেখা যাচ্ছিল। তার হাতে সুপারমার্কেটের প্লাস্টিক ব্যাগ ছিল এবং তার পেট তখন বেশ স্পষ্ট ছিল। দ্বিতীয় ছবিতে আনোয়া একটি মরচে ধরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। তার মুখে ছিল চরম ক্লান্তির ছাপ। এগুলো 2 সপ্তাহ আগের সিসিটিভি ফুটেজ, শর্মা বুঝিয়ে বললেন। ওটাই তার বর্তমান ঠিকানা। তিনি একটি 12 বর্গমিটারের টিন ও সিমেন্টের ছাদের ঘরে থাকেন। বাথরুম অন্য 4 জন ভাড়াটের সাথে শেয়ার করতে হয়। তিনি প্রতি মাসে 1500 টাকা ভাড়া দেন এবং 2 মাসের ভাড়া বকেয়া আছে। হে ভগবান! রাজবীর চিৎকার করে উঠল। এক ধাপ পিছিয়ে গিয়ে নিজের বুকে হাত রাখল, যেন কেউ তাকে গুলি করেছে। সে আমার স্ত্রী ছিল। সে এই সব কিছুর মালকিন ছিল। সে কেন এমন দারিদ্র্যের মধ্যে থাকছে? সে কেন ডিভোর্সের আগে আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলেনি? আমি তো তার কার্ড ব্লক করিনি। শর্মা একটি ব্যাংক স্টেটমেন্ট সামনে এগিয়ে দিলেন। সেখানে সংখ্যাগুলো হলুদ মার্কার দিয়ে হাইলাইট করা ছিল। স্যার, তিনি ডিভোর্স চাওয়ার 3 দিন আগে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট খালি করে দিয়েছিলেন।
তিনি নিজের মার্সিডিজ গাড়িটি বিক্রি করেছিলেন। তিনি নিজের সব গয়না বন্ধক দিয়েছিলেন, যার মধ্যে সেই 5 ক্যারেটের এনগেজমেন্ট আংটিটিও ছিল যা আপনি তাকে দিয়েছিলেন। তিনি নিজের ডিজাইনার ব্যাগ এবং ব্র্যান্ডেড জামাকাপড় জলের দরে বিক্রি করে দিয়েছিলেন। তিনি 72 ঘণ্টারও কম সময়ে প্রায় 4 কোটি টাকা নগদ জোগাড় করেছিলেন। রাজবীরের মাথা কাজ করা বন্ধ করে দিল। 4 কোটি টাকা হাতানোর পর কেউ টিনের চালের ঘরে খিদে কষ্ট পায় না। টাকাটা কোথায় খরচ হয়েছে? ড্রাগস, জুয়া? শর্মা ধীরে ধীরে মাথা নাড়লেন এবং তার সামরিক চোখে এক অদ্ভুত দয়া ফুটে উঠল, যা রাজবীরকে আরও ভয় পাইয়ে দিল। তিনি খরচ করেননি স্যার, তিনি এটি ট্রান্সফার করেছিলেন, পুরো টাকাটা। শর্মা একটি এনক্রিপ্টেড ট্রান্সফারের শিট দেখালেন। কেমান আইল্যান্ডে একটি বেনামি অ্যাকাউন্টে 3.9 কোটি টাকার একটি জমা দেখা যাচ্ছে। আমরা ওই অ্যাকাউন্ট ট্র্যাক করেছি। ওই অ্যাকাউন্ট কোনো প্রেমিকের নয় মিস্টার খান্না, ওটা অর্জুন কাপুর এবং ফিরোজ খানের সাথে যুক্ত। এই দুটো নাম রাজবীরের মাথায় পরমাণু বোমার মতো ফাটল। অর্জুন এবং ফিরোজ তার পুরনো পার্টনার, যাদের রাজবীর 1 বছর আগে জালিয়াতির দায় কোম্পানি থেকে বের করে দিয়েছিল এবং জেলে পাঠানোর হুমকি দিয়েছিল। রাজবীর কাঁপতে কাঁপতে জানতে চাইল আনয়ার সাথে ওদের কি সম্পর্ক। শর্মা বললেন, 9 মাস আগে আপনি যখন নিউ ইয়র্ক সফরে ছিলেন, তার ডিভোর্স চাওয়ার ঠিক 2 দিন আগে অর্জুন এবং ফিরোজ তাকে খন্না প্রাসাদের সামনে আটকে ছিল। তাদের সাথে সশস্ত্র লোক ছিল। স্যার, আমার সূত্র বলছে অর্জুন এবং ফিরোজের কাছে জাল নথি এবং কিছু কেনা সাক্ষী ছিল, যা দিয়ে আপনাকে ফাঁসানো সহজ ছিল। আপনি শুধু কোম্পানি হারাতেন না, বরং 20 বছর জেলে থাকতেন। তারা আনয়াকে ব্ল্যাকমেল করেছিল। তারা 4 কোটি টাকা চেয়েছিল, যাতে তারা ওই মিথ্যে প্রমাণের একমাত্র কপিটি তাকে দিয়ে দেয় এবং আপনাকে একা ছেড়ে দেয়। আর তাদের একটি শর্ত ছিল, তাকে আপনার থেকে ডিভোর্স নিয়ে অদৃশ্য হয়ে যেতে হবে। যদি আপনি ব্ল্যাকমেলারদের ধরার চেষ্টা করতেন বা সে যদি কাউকে কিছু জানাতো, তবে তারা আপনাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। 40 তলার অফিসে নিস্তব্ধতা নেমে এলো। রাজবীর ছড়িয়ে থাকা ছবিগুলোর দিকে তাকাল। ছেঁড়া সোয়েটার পরা আনায়া, মেঝেতে তোষক পেতে শুয়ে থাকা আনায়া, অমৃতমহলের টেবিল পরিষ্কার করা আনায়া। সে তাকে ধোঁকা দেয়নি। সে তার জীবন ও সাম্রাজ্য বাঁচানোর জন্য তাকে ছেড়ে গিয়েছিল। সে 9 মাস ধরে রাজবীরের ঘৃণা সহ্য করেছে, কারণ এটাই তাকে বাঁচানোর একমাত্র উপায় ছিল। সে নিজের আত্মসম্মান বিক্রি করে দিয়েছিল রাজবীরের স্বাধীনতার জন্য। আর বাচ্চাটি? হে ভগবান, বাচ্চাটি! রাজবীর নিজের মুখ চেপে ধরল। তার ভেতর থেকে এক গভীর আর্তনাদ বেরিয়ে এলো। তার গরম চোখের জলে গ্লাস টেবিল ভিজে গেল। সে বুঝতে পারল, কোনো ইউরোপীয় প্রেমিক ছিল না। যদি 9 মাস সময়কাল মিলে যায়, তবে সেই বাচ্চাটি রাজবীরের। শহরের সবচেয়ে শক্তিশালী মানুষটি নিজের বিলাসবহুল অফিসের কার্পেটে হাঁটু গেড়ে বসে বাচ্চার মতো কাঁদতে লাগল। সে নিজের সন্তানের মাকে অপমান করেছে, তাকে অন্ধকারে ফেলে এসেছে। শর্মা তার পাশে ঝুঁকে পড়ে বললেন, মিস্টার খান্না, উঠুন, আমাদের এর থেকেও বড় সমস্যা আছে। শর্মা তাকে একটি শেষ কাগজ দিলেন, একটি কমিউনিটি ক্লিনিকের মেডিকেল রিপোর্ট। আনায়া ম্যাডাম আজ কাজে যাননি। 3 ঘণ্টা আগে তাকে সরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মারাত্মক অপুষ্টি এবং অতিরিক্ত দুশ্চিন্তার কারণে তার শরীরে প্রাণঘাতী জটিলতা তৈরি হয়েছে। আনায়ার সিভিয়ার প্রি এক্ল্যাম্পসিয়া হয়েছে। রাজবীরের মনে হল পৃথিবী থমকে গেল। তিনি এখন সরকারি সিভিল হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে আছেন এবং ডাক্তাররা বলছেন যে তিনি এবং বাচ্চাটি আজ রাত বাঁচবেন না। রাজবীর খান্নার মনে নেই সে কখন উঠে দাঁড়িয়েছিল, কখন লিফট দিয়ে নিচে নেমেছিল। তার মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল, কেবল একটি আদিম প্রবৃত্তি কাজ করছিল, আনায়ার কাছে পৌঁছনো। সে তার ড্রাইভারের থেকে চাবি ছিনিয়ে নিয়ে এসইউভির ইঞ্জিন গর্জন তুলল। টায়ারের ঘর্ষণে ধোঁয়া ও পোড়া রবারের গন্ধ ছড়িয়ে সে বিদ্যুতের গতিতে গাড়ি ছোটাল। ঘড়িতে তখন ভোর 5:32। সে 160 কিমি গতিতে লাল বাতি পার হয়ে গাড়ি চালাচ্ছিল। আমি ছিলাম সেই লোক শর্মা, রাজবীর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল। আমি তাকে সীমার বাইরে ঠেলে দিয়েছি। কাল রাতে আমি তাকে ওই গলিতে অপমান করেছি। আমি ওই ম্যানেজারকে তাকে অপমান করতে দিয়েছি। সে আমার জীবন বাঁচাচ্ছিল, আর আমি তাকে ধ্বংস করছিলাম। শর্মা ফোনের মাধ্যমে হাসপাতালের সেরা বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করছিলেন। তারা সিভিল হাসপাতালে পৌঁছল। হাসপাতালের ভেতরকার দৃশ্য রাজবীরে পেটে এক সজোরে ঘুষি মারার মতো লাগল। নোংরা মেঝে, সস্তা জীবাণুনাশকের গন্ধ আর মানুষের হাহাকার। রাজবীর সবাইকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। সে রিসেপশনে গিয়ে কাঁচের জানলায় সজোরে আঘাত করে অ্যানোভারের কথা জানতে চাইল।
নার্স তাকে থামানোর চেষ্টা করলেও রাজবীর গর্জে উঠে বলল, আমি রাজবীর খান্না, এই পুরো হাসপাতাল আমি কিনে নিতে পারি। সে শক এরিয়ার লাল দরজা ঠেলে ভেতরে ঢুকল। সেখানে 4 নম্বর বেডে সে তাকে দেখতে পেল। রাজবীরের শ্বাস বন্ধ হয়ে এলো। অ্যানোয়ার সাদা চাদরে শুয়ে আছে, ফ্যাকাশে চামড়া, নীল হয়ে যাওয়া ঠোঁট। তার নাকে অক্সিজেনের নল। তার 8 মাসের পেটটি খোলা পড়েছিল। কিন্তু রাজবীরকে যা সবচেয়ে বেশি কষ্ট দিল তা হল অ্যানোয়ার হাত দুটো। সেই হাতগুলো তামাটে হয়ে গিয়েছিল এবং কেমিক্যাল আর ব্লিচের ব্যবহারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। রাজবীর তার বেডের পাশে হাঁটু ঘেঁড়ে বসল। আমার ভালোবাসা, সে ফুসফুস ফাটিয়ে বিড়বিড় করল। সে তার ক্ষতবিক্ষত হাতগুলো তুলে নিয়ে চুমু খেতে লাগল। আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তখনই হার্ট মনিটরের অ্যালার্ম তীব্র বেগে বাজতে শুরু করল। এক নার্স তাকে সরানোর চেষ্টা করলে সে বাঘের মতো গর্জে উঠল। এরপর ডক্টর রামিরেজ এলেন। তিনি রাজবীরের দামি স্যুট আর ঘড়ি দেখে তাচ্ছিল্য করে হাসলেন। গত 8 মাস আপনি কোথায় ছিলেন মিস্টার খান্না? এই প্রশ্নের উত্তর রাজবীরের কাছে ছিল না। সে শুধু বলল, আমি একজন অন্ধ মানুষ ছিলাম, কিন্তু আমি এখন এসেছি। আমার কাছে বিশেষজ্ঞ ডাক্তার আছে, হেলিকপ্টার আছে, আমি তাকে বড় হাসপাতালে নিয়ে যাব। ডক্টর রামিরেজ মাথা নাড়লেন এবং গম্ভীর গলায় বললেন, নিজের মানিব্যাগ সামলে রাখুন মিস্টার খান্না। আপনি তাকে কোথাও নিতে পারবেন না। যদি আমি তাকে এই বেড থেকে নাড়াই তবে সে পার্কিংয়ে পৌঁছানোর আগেই কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাবে আর বাচ্চাটির দম আটকে যাবে। আপনি এখানেই থাকবেন। রাজবীরের রক্ত যেন হিম হয়ে গেল। সে কাঁপা গলায় জানতে চাইল, তার কি হয়েছে? ডক্টর রামিরেজ একটি ফাইল রাজবীরের বুকের ওপর ছুঁড়ে দিয়ে বললেন, নিজে পড়ে নিন, কারণ মনে হচ্ছে আপনার কাছে সব কিছুর জবাব আছে। ডাক্তার আনোয়ার অক্সিজেন মাস্ক ঠিক করতে করতে ঘৃণা ভরে বললেন, এটা শুধু প্রি-এক্ল্যাম্পসিয়া নয় খান্না, তোমার স্ত্রী মারাত্মক দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং গুরুতর অপুষ্টিতে মারা যাচ্ছে। তার হিমোগ্লোবিনের মাত্রা 7। সে অ্যানিমিয়ায় ভুগছে। এই মহিলার শরীর নিজেকেই খেয়ে ফেলছে যাতে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারে। রাজবীর ফাইলটা খুলল। চিকিৎসার সংখ্যাগুলো তার চোখের সামনে নাচছিল, কিন্তু রেস্তোরাঁ থেকে তাকে তুলে আনা প্যারামেডিকের মার্জিনে লেখা নোটগুলো সরাসরি তার হৃদয়ে ছুরির মতো বিঁধল। রোগীকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল, প্রতিদিন 14 ঘণ্টার দাঁড়িয়ে থাকার কাজ, গত কয়েক মাসে ন্যূনতম ক্যালোরি গ্রহণ, মারাত্মক পোস্ট ট্রমাটিক স্ট্রেস। আমি জরুরি যোগাযোগের খোঁজে তার জিনিসপত্র পরীক্ষা করেছি। ডাক্তার ঘরের কোণে একটি পুরনো ও ছেঁড়া কাপড়ের ব্যাগের দিকে ইশারা করে বলতে থাকলেন, তার কাছে 1 বোতল জল কেনার মতো একটা পয়সা ছিল না মিস্টার খান্না, কিন্তু তার কাছে বন্ধকি রসিদ ছিল। সে স্থানীয় ক্লিনিকে পরামর্শের জন্য টাকা দিতে নিজের জুতো পর্যন্ত বন্ধক রাখছিল, যাতে এটা নিশ্চিত করা যায় যে বাচ্চাটি যেন সেই ভিটামিনগুলো পায় যা সে নিজে খাচ্ছিল না। রাজবীর অনাড়িপনা করে প্লাস্টিকের চেয়ারের দিকে এগিয়ে গেল। আনোয়ার পুরনো কাপড়ের ব্যাগটা তুলল এবং কাঁপতে থাকা হাতে সেটা খুলল। ভেতরে কোনো ডিজাইনার মেকআপ বা গোল্ড কার্ড ছিল না। একটা মেরামত করা সোয়েটার, সাদা ভাতের অবশিষ্টাংশ সহ একটি খালি টিফিন, 3টি দুমড়ানো বন্ধুকি রসিদ এবং একটি সুরক্ষিত প্লাস্টিক খামে তার বাকি জিনিসের বিপরীতে সম্পূর্ণ সুরক্ষিত একটি সাদা-কালো আল্ট্রাসাউন্ড। রাজবীর ছবিটা বের করল। এটি একটি নিখুঁত প্রোফাইল ছিল। ছোট নাক, কপাল, জীবনের সেই অলৌকিক ঘটনাটি সেই নরকের মধ্য থেকে নিজের পথ তৈরি করছিল, যা সে একা সহ্য করেছিল। নিচের দিকে আনোয়ার বাঁকানো হাতের লেখায় নীল কালিতে একটি বাক্য লেখা ছিল, যাতে তোমার বাবা নিরাপদ থাকে। আমার ভালোবাসার রাজবীর। কান্না অনিয়ন্ত্রিত হয়ে গেল। তার ভেতরে থাকা যে কোনো কঠোর মানুষের ভাবমূর্তি ভেঙে চুরমার করে সে বিছানার ওপর লুটিয়ে পড়ল। আনোয়ার ফোলা পেটকে জড়িয়ে নিজের যন্ত্রণার চোখের জলে সাদা চাদরটা ভেজাতে লাগল। জাগো, দয়া করে আনোয়া জাগো, রাজবীর চিৎকার করে উঠল তার স্ত্রীর ঠান্ডা মুখটা আদর করতে করতে। আমি এখন সব জানি। আমি জানি তুমি আমার জন্য কি করেছ। আমি জানি তুমি ওই শয়তানগুলোর হাত থেকে আমাকে বাঁচাতে নিজের জীবন বিক্রি করে দিয়েছ। মরো না, ভগবানের দোহাই, আমাকে এই খালি সাম্রাজ্যের মাঝে তোমাকে ছাড়া একা ফেলে যেও না। ডক্টর রামিরেজ তাকে দেখলেন। কোটিপতির ব্যথার নিষ্ঠুরতার সামনে তার ক্রোধ ধীরে ধীরে গলে যাচ্ছিল। তিনি বুঝতে পারলেন যে এই ট্র্যাজেডির পেছনের গল্পটি সাধারণ ত্যাগের চেয়ে অনেক বেশি গভীর ছিল। মিস্টার খান্না, ডাক্তার বললেন,
তার কণ্ঠস্বর নিচু করে একটি ক্লিনিক্যাল এবং শীতল জরুরি ভাব গ্রহণ করে। রক্তচাপ কমছে না। আনওয়ার কিডনি প্রি-অ্যাক্ল্যাম্পসিয়ার কারণে কাজ করা বন্ধ করে দিচ্ছে। রাজবীর তার ভোলা চোখ দিয়ে মুখ উপরে তুলল। এটার মানে কি? ডক্টর মনিটরগুলো দেখলেন, তারপর আনোয়ারের পেটের দিকে তাকালেন। এর মানে হল তোমার স্ত্রীর শরীর এখন আর গর্ভাবস্থা সহ্য করতে পারছে না। রাতে তার ওপর যে প্রচণ্ড মানসিক চাপ গিয়েছিল তা ছিল শেষ ট্রিগার। প্ল্যাসেন্টা আলাদা হয়ে যাচ্ছে। ছোট ঘরে ভ্রূণ মনিটরে দ্রুত এবং অবিরাম শব্দ বাজতে শুরু করল, যা আসন্ন মৃত্যুর সতর্ক বার্তায় জায়গাটি ভরিয়ে দিল। বাচ্চার হৃৎস্পন্দন দ্রুত কমছিল। রুম 4-এ কোড রেড! ডক্টর রামিরেস করিডোরে চিৎকার করলেন। তার কণ্ঠস্বর নিয়ন্ত্রিত আতঙ্কের অধিকার নিয়ে বাতাসকে চিঙিয়ে দিচ্ছিল। অপারেশন থিয়েটার 2 ব্লক করো, এখনই নিওন্যাটোলজিকে ডাকো। সুইং দরজাগুলো জোরে খুলে গেল। 4 জন নার্স দৌড়ে ভেতরে আসলেন। আনোয়ার স্ট্রেচারের ব্রেক খুলতে খুলতে। আপনি তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রাজবীর ভয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। সে তার হাত ছাড়তে রাজি হচ্ছিল না। অপারেশন থিয়েটারে খান্না! ডাক্তার তাকে একপাশে সরিয়ে দিয়ে চিৎকার করে বললেন, আমাদের পরবর্তী 10 মিনিটের মধ্যে এই বাচ্চাটিকে বের করতে হবে, নতুবা তারা দুজনেই এই স্ট্রেচারেই মারা যাবে। তাড়াতাড়ি করো, ধাক্কা দাও। রাজবীর স্ট্রেচারের সাথে সাথে লম্বা করিডোরে দৌড়াল, যা লাল ফ্লোরেসেন্ট আলোয় ঝলমল করছিল। চাকাগুলো লিনোলিয়ামের মেঝেতে ঘষ্টে যাচ্ছিল। আনবা তখনও অজ্ঞান ছিল। তার মাথা দুলছিল। তার শ্বাসপ্রশ্বাস ছিল অগভীর এবং অনিয়মিত। আমি তোমাকে ভালোবাসি, আমি আমার পুরো জীবন দিয়ে তোমাকে ভালোবাসি, হার মেনো না আমার ভালোবাসা। রাজবীর তার কানে ফিসফিস করছিল, তার পাশে দৌড়াতে দৌড়াতে, যতক্ষণ না তারা সার্জিক্যাল এরিয়ার ভারী ধাতব দরজার কাছে পৌঁছল। এখানেই থামুন মিস্টার খান্না। একজন মজবুত নিরাপত্তারক্ষী তার 2 হাত দিয়ে রাস্তা আটকে দিল। ডবল দরজাগুলো জোরে বন্ধ হয়ে গেল। দরজার ছোট কাঁচ দিয়ে রাজবীর দেখল যে আনোয়ার স্ট্রেচার অপারেশন থিয়েটারের তীব্র আলোর নিচে অদৃশ্য হয়ে গেল। সে সেখানে খালি করিডোরে দাঁড়িয়ে রইল। তার হাত তার স্ত্রীর ঠান্ডা ঘামে ভিজেছিল। তার ছেলের আল্ট্রাসাউন্ড তার মুঠোর ভেতর দুমড়ে গিয়েছিল এবং তার আত্মা একটি সুতোর উপর ঝুলছিল। যে মানুষটি গতকাল ভেবেছিল সে সব কিছু নিয়ন্ত্রণ করে, আজ সে কেবল ভাগ্যের কাছে হাঁটু গেড়ে ভিক্ষা চাইতে পারছিল, যাতে সে নিজেকে শুধরানোর একটি সুযোগ পায়। অপারেশন থিয়েটারের বাইরের করিডোরটি সাদা আলোর একটি অন্তহীন সুড়ঙ্গ ছিল, শীতল এবং জনমানবহীন। রাজবীর খান্না, সেই মানুষটি যে দেশের সবচেয়ে নিষ্ঠুর পরিচালনা পর্ষদকে কাঁপিয়ে দিত, সে আজ লিনোলিয়ামের মেঝের ওপর বসেছিল। তার পিঠ দেওয়ালের সাথে ঠেকেছিল। নিজের হাতের দিকে তাকিয়েছিল সে। সেগুলো রক্তে ভেজা ছিল, আনোয়ারের রক্তে। ধাতব ডবল দরজার ওপরে থাকা ঘড়িতে তখন ভোর 5:47 বাজছিল। সে 1 ঘণ্টা 15 মিনিটের শুদ্ধ যন্ত্রণা সহ্য করেছিল, প্রতিটি সেকেন্ড। যখন সার্জারি চলার লাল আলোটা জ্বলছিল, তার মনে হচ্ছিল একটি হাইড্রোলিক প্রেস তার পাঁজরের হাড়গুলো পিষে ফেলছে। শর্মা কয়েক মিটার দূরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে কোম্পানি থেকে আসা জরুরি কলগুলো প্রত্যাখ্যান করছিল। কোনো কিছুরই তোয়াক্কা ছিল না। রাজবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্য সেই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারত এবং তার তাতে বিন্দুমাত্র কিছু আস্ত যেত না। করিডোরের কবরের মতো নিস্তব্ধতাকে দ্রুত পায়ের শব্দ এবং কারো দৌড়ানোর জোরে জোরে নিঃশ্বাস ফেলার আওয়াজ চিরে দিল। পেছনের দরজাগুলো সজোরে খুলে গেল। প্রায় 50 বছর বয়সী একজন শক্তিশালী মহিলা প্রবেশ করলেন। তিনি অমৃতমহলের ইউনিফর্মের ওপরে তার সাধারণ পোশাকগুলো এলোমেলোভাবে পরেছিলেন। তার মুখ ঘাম ও চোখের জলে ভেজা ছিল। তিনি ছিলেন আনোয়ার সহকর্মী ওয়েট্রেস রিনা আন্টি, একমাত্র সেই ব্যক্তি যিনি ওই রেস্তোরাঁ নামক নরকে তার সাথে সামান্যতম হলেও মানবিকতা দেখিয়েছিলেন। আনোয়ার, আনোয়ার, আনোয়ার শর্মা কোথায়? রিনা আন্টি চিৎকার করে উঠলেন। তার কণ্ঠস্বর দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হচ্ছিল। অসহায়ভাবে কোনো নার্সকে খুঁজছিলেন তিনি। আমি নাইট শিফট থেকে ফোন পেয়েছি, তারা বলল যে তাকে কোড রেডে আনা হয়েছে। শর্মা নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী তাকে থামানোর জন্য 1 কদম সামনে বাড়লেন, কিন্তু রাজবীর মেঝে থেকে একটি কাঁপতে থাকা হাত তুলল এবং তাকে চুপচাপ যেতে দেওয়ার আদেশ দিল। রাজবীর ওই মহিলাকে চিনতে পারল। সে কাল রাতে তাকে কোণা থেকে দেখেছিল। রান্নাঘর থেকে ভয়ে দেখছিলেন যে কিভাবে মালহোত্রা তার প্রাক্তন স্ত্রীকে অপমান করছিল। রিনা আন্টি হাসপাতালের মেঝেতে পড়ে থাকা কোটিপতিকে দেখে হঠাৎ থেমে গেলেন। তার দৃষ্টি বিস্ময় থেকে সরাসরি একটি ফুটন্ত গভীর এবং অভ্যন্তরীণ ঘৃণায় পরিণত হল। তিনি রাজবীরের দামি স্যুটের পরোয়া করলেন না, না কোনো বিশাল দেহরক্ষীর উপস্থিতির। তিনি তার সামনে দাঁড়িয়ে পড়লেন, একটি কাঁপতে থাকা আঙুল দিয়ে তার দিকে ইশারা করে। তুমি? রিনা আন্টি এমন এক ঘৃণা ভরে থুতু ফেললেন যা রাজবীরকে ওপরে তাকাতে বাধ্য করল। তুমি কাল রাতের সেই শয়তানটা, 2 কোটির রাক্ষসটা। তুমি কাজ শেষ করতে এসেছ।
তুমি এটা দেখতে এসেছো যে কাল রাতে তুমি যে অপমান করেছিলে সেটা তাকে শেষ পর্যন্ত মেরে ফেলেছে কিনা? রাজবীর নিজের লালা গিলে নিল। তার গলায় দলা পাকানো ব্যথাটা এতটাই বড় ছিল যে সে খুব কষ্টে শ্বাস নিতে পারছিল। সে ধীরে ধীরে দেওয়ালের সাহায্য নিয়ে উঠে দাঁড়াল। সে নিজের কোনো সাফাই দিল না। সে নিজের কণ্ঠস্বর উঁচু করল না। তার লাল চোখ এবং ব্যথায় বিকৃত মুখ রিনা আন্টিকে অবাক করে দিল। কিন্তু মহিলা পিছু হটলেন না। আমি তার স্বামী। রাজবীর একটি ধীর খসখসে এবং ভাঙা গলায় বলল, আমি ওই বাচ্চার বাবা। রিনা আন্টির চোখ চৌড়া হয়ে গেল। এই রহস্য উন্মোচনের প্রভাব তাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। তারপর তিনি একটি তিক্ত, শুকনো এবং বিষাক্ত হাসি হাসলেন। স্বামী? রিনা আন্টি রাজবীরের দিকে এগিয়ে আসলেন। নিজের চোখ তার চোখের ওপর রেখে বললেন, স্বামী কোথায় ছিল যখন ওই মেয়েটা রেস্তোরাঁর বাথরুমে বমি করা পর্যন্ত কাঁদল? কারণ তার কাছে একটা প্যারাসিটামল কেনারও টাকা ছিল না। বাবা কোথায় ছিল যখন সে 3 দিন না খেয়ে গ্রাহকদের প্লেটের বেঁচে থাকা খাবার খাচ্ছিল, যাতে ক্লিনিকের বিল দিতে পারে? রিনা আন্টির প্রতিটি শব্দ রাজবীরের বুকে সরাসরি গুলির মতো বিঁধছিল। সে আগে থেকেই শর্মার কাছ থেকে সব তথ্য জানত। সে তার প্রাক্তন অংশীদারদের ব্ল্যাকমেল করার কথা জানত। কেম্যান আইল্যান্ডে ট্রান্সফার করা 3.9 কোটি টাকার কথা জানত। তাকে দেওয়া খুনের হুমকির কথা জানত, যা তাকে এই নাটক করতে বাধ্য করেছিল যে সে রাজবীরকে ভালোবাসে না। কিন্তু আনমায়া প্রতিদিন যা সহ্য করেছিল, তার ত্যাগের শারীরিক বাস্তবতা তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছিল। আমি জানতাম না। রাজবীর নিজের চোখ শক্ত করে বন্ধ করে ফিসফিস করে বলল। চোখের জল আবার বইতে শুরু করল। আমাকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছিল। আমার মনে হয়েছিল সে আমাকে অন্য কারোর জন্য ছেড়ে চলে গেছে। তাহলে তো সে তোমার রক্ষা করবেই, মূর্খ। রিনা আন্টি চিৎকার করে উঠলেন। নিজের 2 হাত দিয়ে রাজবীরের বুকে মারতে থাকলেন। এমন একটি কাজ যার জন্য শর্মা অন্য কোনো পরিস্থিতিতে ঘাড় মটকে দিত। কিন্তু রাজবীর নিজেকে মার খেতে দিল। সে সেই শাস্তি গ্রহণ করছিল যার সে নিজেকে যোগ্য মনে করছিল। ওই মেয়েটা 8 মাস আগে কাজ খুঁজতে এসেছিল। একটা পাতার মতো কাঁপছিল সে। তার ভয় ছিল যে কিছু কালো স্যুটওয়ালা লোক তাকে খুঁজে বের করবে। যখনই কোনো লাক্সারি গাড়ি রাস্তা দিয়ে যেত, সে লুকিয়ে পড়ত। সে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নিজের কোট বিক্রি করে দিয়েছিল যাতে সস্তা কম্বল কিনতে পারে। আর প্রতি মুহূর্তে, প্রতি অভিশপ্ত মুহূর্তে সে নিজের পেট স্পর্শ করত আর নিজের বাচ্চা কাছে ফিসফিস করে বলত যে সব ঠিক হয়ে যাবে, এই ত্যাগ সার্থক হয়েছে, কারণ তার বাবা নিরাপদ আছে। রাজবীর নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল। সে অনিয়ন্ত্রিতভাবে ফুপিয়ে কাঁদছিল। তার কাঁধগুলো হিংস্রভাবে কাঁপছিল। আমি তাকে বাসের ভাড়ার জন্য টাকা দিয়েছিলাম। রিনা আন্টি নিজের গলায় কাঁদতে কাঁদতে বলতে থাকলেন। আমি তাকে বিশ্রাম নেওয়ার জন্য অনেক অনুনয় করেছিলাম। ভারী ট্রে না তোলার জন্য বলেছিলাম, কিন্তু সে বলল যে সে এটা করতে পারবে না। যদি তাকে ওই ছাদের ঘর থেকে বের করে দেওয়া হয় তাহলে বাচ্চাটা রাস্তায় জন্মাবে। আর কাল যখন তুমি আসলে, তখন আমি দেখলাম যে তার আত্মা মাটিতে লুটিয়ে পড়ল। তুমি তার গল্পের নায়ক ছিলে, সেই মানুষটি যার জন্য সে না খেয়ে মারা যাচ্ছিল, আর তুমি তাকে ঘৃণা ভরে দেখলে। তুমি মালহোত্রাকে তাকে আবর্জনার মতো ব্যবহার করতে দিলে। ব্যাস করো। রাজবীর হাঁটু গেড়ে বসে আবার মিনতি করল। হাজার টুকরো হয়ে ভেঙে গেছে সে। তার কপাল হাসপাতালের ঠান্ডা মেঝেকে স্পর্শ করছিল। দয়া করে ব্যাস করো। আমি একজন মূর্খ ছিলাম। আমি অহংকারে অন্ধ এক কাপুরুষ ছিলাম। আমি এই অভিশপ্ত মুহূর্তে আমার পুরো জীবন দিয়ে দিতাম যাতে ওই অপারেশন টেবিলে তার জায়গায় আমি থাকতে পারি। রিনা আন্টি শহরের সবচেয়ে শক্তিশালী মানুষটিকে দেখলেন যে নিজেরই অহংকারের কারণে ভস্ম হয়ে গিয়েছিল। মহিলার ক্রোধ ধীরে ধীরে গভীর দয়ায় পরিণত হল। তিনি হাঁটু গেড়ে বসলেন এবং তার কাঁধে হাত রাখলেন। তাহলে ভগবানের কাছে প্রার্থনা করো যে সে যেন তোমার অহংকারের চেয়ে বেশি শক্তিশালী হয়, মিস্টার খান্না। রিনা আন্টি কঠোরভাবে ফিসফিস করে বললেন, কারণ কাল রাতে তোমার চলে যাওয়ার পর আমি তাকে আবর্জনার গলিতে পড়ে থাকতে দেখেছিলাম। তার রক্তপাত হচ্ছিল। সে আমাকে বলল যে সে আর সহ্য করতে পারছে না। সে বলল অন্তত সে আমাকে এতটাই ঘৃণা করে যে আমাকে আর কোনোদিন খুঁজবে না। সে এখন নিরাপদ। ডবল দরজা খোলার ধাতব শব্দ বাক্যটিকে থামিয়ে দিল। সার্জারির লাল আলোটা নিভে গেল। রাজবীর একটি স্প্রিংয়ের মতো মাটি থেকে উঠে দাঁড়াল। চোখের জলে ভেজা মুখ মুছতে মুছতে তার শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গেল। ডক্টর রামিরেজ অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলেন। তার সবুজ পোশাক গাঢ় রক্তে ভিজেছিল। তিনি নিজের সার্জিক্যাল মাস্ক খুললেন, যাতে ক্লান্তিতে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখা গেল, যা ঘামে ভেজা ছিল। তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং রাজবীরকে দেখলেন। ডাক্তার। রাজবীর খুব কষ্টে কথাগুলো বলতে পারল। এক চরম আতঙ্ক তার রক্তকে জমিয়ে দিচ্ছিল। ডাক্তার,
ধীরে ধীরে মাথা নাড়লেন। আমরা তাকে টেবলে 2 বার হারিয়ে ফেলেছিলাম। আমাদের ডিফিব্রিলেটর ব্যবহার করতে হয়েছিল। ডাক্তার কোটিপটির সামনে নিজের শব্দগুলো মেপে বলছিলেন, যিনি পতনের কিনারায় ছিলেন। কিন্তু তোমার স্ত্রীর মধ্যে নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য একটি বন্য জানোয়ারের মতো বেঁচে থাকার প্রবৃত্তি আছে। সে জরুরি সিজারিয়ান থেকে বেঁচে গেছে এবং আমরা অভ্যন্তরীণ রক্তক্ষরণ থামাতে সক্ষম হয়েছি। রাজবীর একটি চাপা চিৎকার দিল। দেয়াল ধরে দাঁড়ালো, মনে হচ্ছিল তার আত্মা তার শরীরে ফিরে এসেছে। রিনা আন্টি নিজের মুখ ঢেকে নিলেন, স্বস্তির চোখের জল ফেলছিলেন। আর আমার ছেলে? রাজবীর ঘণ্টায় 1000 মাইল বেগে ধরফর করতে থাকা হৃৎপিণ্ড নিয়ে জিজ্ঞেস করল। বাচ্চাটি জীবিত আছে, এটি একটি ছেলে। ডাক্তার একটি খুব সামান্য দয়ালু হাসি দিয়ে জবাব দিলেন। সময়ের আগে জন্ম নেওয়া, কম ওজনের এবং শ্বাসকষ্টের সমস্যার কারণে তাকে এইমাত্র ইনকিউবেটরে রাখা হয়েছে এবং নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে এনআইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তার জন্য লড়াই কেবল শুরু হয়েছে। ইনকিউবেটরে? কিন্তু সে শ্বাস নিচ্ছে। মিস্টার খান্না, তোমার স্ত্রী সব চিকিৎসা এবং মানবিক পূর্বাভাসকে ভুল প্রমাণ করে তাকে যথেষ্ট সময় পর্যন্ত বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে। আমি তাকে দেখতে চাই, আমাকে তাকে এখনই দেখতে হবে, রাজবীর দাবি করল। হতাশা তাকে নতুন শক্তি দিল। সে পোস্ট অপারেটিভ রিকভারি রুমে আছে। সে এখন অ্যানেস্থেশিয়া থেকে জ্ঞান ফিরে পাচ্ছে। ডাক্তার সতর্ক করলেন, সে ভীষণ দুর্বল। এখন কোনো জোরালো ধাক্কা বা মানসিক চাপের চরম মুহূর্ত হার্ট অ্যাটাক ডেকে আনতে পারে। কেবল একাই যাও। আর ভগবানের দোহাই তাকে বিরক্ত না করার চেষ্টা করো। রাজবীর দ্রুত মাথা নাড়াল। রিনা আন্টিকে শর্মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা অবস্থায় ছেড়ে দিয়ে সে জনমানবহীন করিডরের দরজাগুলো ধীরে ধীরে ঠেলে পেছনের ঘরের দিকে এগিয়ে গেল। সে তার পরিবারকে ফিরে পেতে চলেছিল। রিকভারি রুম অন্ধকারে ছিল। একমাত্র শব্দ ছিল হৃৎস্পন্দন মনিটরের ছন্দময়, অবিরাম এবং অলৌকিক বিপ শব্দ। সেখানে আয়োডিন, তীব্র জীবাণুনাশক এবং সদ্য ধোয়া চাদরের গন্ধ ছিল। রাজবীর চৌকাঠে থমকে দাঁড়াল। বাতাস তার কাছে ভারী মনে হচ্ছিল। আনোয়া মাঝখানের বিছানায় ছিল। তাকে একটি ভাঙা চীনামাটির পুতুলের মতো দেখাচ্ছিল। তার ত্বকে একটি স্বচ্ছ ফ্যাকাশে ভাব ছিল। তার চুল ঠান্ডা ঘামে কপারে লেপটেছিল এবং তার হাতগুলো রক্ত সঞ্চালনের আইভির কারণে কালশিটে পড়ে গিয়েছিল, যা সাদা চাদরের ওপর নিষ্প্রাণভাবে পড়েছিল। তার পেটের বিশাল ফোলা অংশটি অদৃশ্য হয়ে গিয়েছিল, যা একটি ব্যান্ডেজ করা সমতল জায়গা ছেড়ে দিয়েছিল। এটিই ছিল সদ্য ঘটে যাওয়া সেই নিষ্ঠুর অস্ত্রোপচারের প্রমাণ। রাজবীর ধীরে ধীরে সামনে বাড়ল। এই ভয়ে তার জুতোর শব্দ হয়তো সেই নাজুক জীবনের বুদবুদটিকে ভেঙে দেবে যা তার স্ত্রীকে বাঁচিয়ে রাখছিল। সে বিছানার ধাতব রেলিংয়ের কাছে গিয়ে থামল। সে সেই মুখটির দিকে তাকাল, যাকে সে তার প্রাপ্তবয়স্ক জীবনের প্রতিটি দিন ভালোবেসেছিল। সেই মুখটি যাকে সে 9 মাস ধরে একটি মিথ্যের কারণে ঘৃণা করেছিল, যে মিথ্যেটি তার জীবন বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল। এই মহিলা তাকে যে ভক্তি দেখিয়েছিল তা এমন কিছু যা সে নিজের সমস্ত শক্তি এবং অর্থ দিয়ে 1000 জন্মেও কোনোদিন শোধ করতে পারত না। ধীরে ধীরে, যেন তার চোখের পাতাগুলোর ওজন কয়েক টন ছিল, আনোয়া প্রতিক্রিয়া জানাতে শুরু করল। তার চোখের পাতাগুলো কাঁপল। তার বাদামি চোখ দুটো বিভ্রান্ত হয়ে খুলল। অ্যানেস্থেশিয়ার প্রভাবে ঝাপসা। সে ঘরে ছাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করছিল। তার দৃষ্টি ধীরে ধীরে নিচে নামল এবং বিছানার পাশে দাঁড়িয়ে থাকা নীল স্যুট পরা লোকটির অবয়বের সাথে তার চোখাচোখি হল। আনোয়ার পুরো শরীর হঠাৎ উত্তেজনায় টানটান হয়ে গেল। আতঙ্ক তার চোখে সুনামির শক্তিতে ফিরে আসল। হৃৎস্পন্দন মনিটরটি তার বিপ শব্দের গতি দ্রুত বাড়িয়ে দিল। আনোয়া উঠে বসার চেষ্টা করতে লাগল। নিজের পেটে সিজারিয়ানের সেলাইয়ের তীব্র ও বুক চিরে যাওয়া ব্যথা উপেক্ষা করে। না না, আনোয়া ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর শিরিষ কাগজের মতো খসখসে মনে হচ্ছিল। সে রাজবীরের বুক সরিয়ে দেওয়ার জন্য একটি দুর্বল হাত তুলল। রাজবীর, চলে যাও, এখান থেকে চলে যাও। শান্ত হও আমার ভালোবাসা, শান্ত হও, নড়াচড়া করো না। রাজবীর তাকে অত্যন্ত কোমলতার সাথে কাঁধ দিয়ে ধরল এবং ধীরে ধীরে বালিশে শুইয়ে দিল। তুমি বুঝতে পারছ না, আনোয়া ফুপিয়ে কেঁদে উঠল। দ্রুত নিঃশ্বাস নিতে নিতে চরম আতঙ্কের চোখের জল তার ফ্যাকাশে গালে বয়ে যাচ্ছিল। ওরা তোমাকে দেখে ফেলবে। যদি ওরা জানতে পারে যে তুমি আমার সাথে আছো, যদি ওদের সন্দেহ হয় যে তুমি কিছু জানতে পেরেছ, তবে ওরা তোমাকে জেলে পাঠিয়ে দেবে। ওদের কাছে প্রমাণ আছে রাজবীর, ওরা তোমাকে ধ্বংস করে দেবে, ওরা তোমাকে মেরে ফেলবে। দয়া করে চলে যাও। মনে করো যে আমার কোনো অস্তিত্ব নেই, আমাকে ঘৃণা করো, কিন্তু চলে যাও। ত্যাগের এই স্তর রাজবীরকে ভেঙে চুরমার করে দিল।
সদ্য করা অস্ত্রোপচারের পর মৃত্যুর মুখ থেকে 1 মিনিট দূরে থাকার পরেও তার একমাত্র প্রবৃত্তি, তার একমাত্র চিন্তা ছিল রাজবীরকে বাঁচানো। রিয়েল এস্টেট ম্যাগনেট, যে মানুষটি দেশের কারো সামনে মাথা নত করত না, সে ঘরের মেঝের ওপর সজোরে হাঁটু গেড়ে বসে পড়ল। পড়ে যাওয়ার শব্দ চারদিকের দেয়ালে প্রতিধ্বনিত হল। রাজবীর তার পরিষ্কার এবং বড় হাত দুটো দিয়ে তার স্ত্রীর ছোট, ফাটা এবং আঘাতপ্রাপ্ত হাতগুলো জড়িয়ে ধরল। সে সেগুলোকে শক্ত করে ধরল এবং নিজের কপাল বিছানার ধাতব রেলিংয়ে ঠেকাল। পুরোপুরি হার মেনে নিয়ে সে বলল, সব শেষ হয়ে গেছে আনয়া। রাজবীর অশ্রুভেজা মুখ উপরে তুলে বলল। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল, কিন্তু পূর্ণ ভক্তিতে ভরা ছিল। নরক শেষ হয়ে গেছে, আমি সব জানি। আনোয়া তার লড়াই থামিয়ে দিল। হৃৎস্পন্দন মনিটরটি হঠাৎ নিজের গতি স্থির করে ফেলল। আমি সব জানি, রাজবীর আবারও বলল। তার হাতগুলো শক্ত করে চেপে ধরে এবং তার কালশিটে পড়া আঙুলে চুমু খেয়ে এসে বলল, আমি নাম জানি, অর্জুন কাপুর, ফিরোজ খান। আমি কেম্যান আইল্যান্ডের সেই অ্যাকাউন্ট সম্পর্কে জানি এবং ওই বদমাশদের সম্পর্কেও জানি যারা তোমাকে রাজমহলের দরজায় আটকে ছিল। আমি জানি যে তুমি আমার স্বাধীনতার মুক্তিপণ দেওয়ার জন্য তোমার আংটি, তোমার জামা কাপড়, তোমার পুরো পৃথিবী বিক্রি করে দিয়েছিলে। আমি জানি যে তুমি আমাকে এটা জেনেও ছেড়ে দিয়েছিলে যে আমি তোমাকে ঘৃণা করব, শুধুমাত্র আমার জীবন বাঁচানোর জন্য। রাজবীরের কথার প্রভাব আনোয়ার প্রতিরোধের শেষ দেওয়ালটিও ভেঙে দিল। সেই বরফের মতো মুখোশটি, যা সে 9 মাসের যন্ত্রণা ও অপমানের সময় পড়েছিল, তা পুরোপুরি ধসে পড়ল। ব্যথা, একাকিত্ব এবং স্বস্তিতে ভরা একটি আদিম আর্তনাদ তার গলা দিয়ে বেরিয়ে আসল। আমার খুব ভয় করছিল রাজবীর। আনোয়া তার স্বামীর হাত পুরো শক্তি দিয়ে ধরে কেঁদে ফেলল। প্রতিটি দিন আমার মনে হতো ওরা তোমার ক্ষতি করবে। যখন তুমি কাল রাতে আমার ওপর গলিতে চিৎকার করলে, তখন আমার মনে হয়েছিল আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেলেছি। তুমি আমাকে কোনোদিনও হারাওনি। রাজবীর মেঝে থেকে উঠে বিছানার পাশে বসল এবং আনোয়ার কাঁধ সাবধানে জড়িয়ে ধরল। তাকে নিজের বুকের দিকে টেনে নিল। সে তাকে এমনভাবে জড়িয়ে ধরল যেন সে মহাবিশ্বের সবচেয়ে নাজুক স্ফটিক। আমি তোমাকে কোনোদিন ভালোবাসা বন্ধ করিনি, এক মুহূর্তের জন্যেও না। এমনকি যখন অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল, তখনও না। তোমাকে সন্দেহ করার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমার জীবনের ভালোবাসা আমার জন্য নিজেকে উৎসর্গ করছে, এটা না দেখতে পাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ওই দারিদ্র্যের মধ্যে পড়তে দেবার জন্য আমাকে ক্ষমা করো। আনয়া তার মুখ রাজবীরের দাগযুক্ত এবং কুঁচকে যাওয়া শার্টে গুজে দিল। তার পরিচিত কোলনের ঘ্রাণ নিতে নিতে সে প্রায় 1 বছরের মধ্যে প্রথমবার নিজেকে নিরাপদ অনুভব করছিল। তারা হাসপাতালের এই বিষণ্ণ ঘরে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদল। বিচ্ছেদের বিষ যেন ধুয়ে যাচ্ছিল। কয়েক মিনিট পর আনয়া হঠাৎ আতঙ্কে কিছুটা আলাদা হয়ে গেল। তার হাত অজান্তেই তার সমতল পেটে চলে গেল। বাচ্চা! সে ভয় পেয়ে হাঁপাতে লাগল। রাজবীর, আমার বাচ্চা! আমাকে বলো যে আমি তাকে হারাইনি। সে কি বেঁচে আছে? রাজবীর চোখের জলে হাসতে হাসতে তার স্ত্রীর ঘামে ভেজা চুলগুলো আদর করে দিল এবং তার দিকে এমন ভক্তিভরে তাকালো যা কেবল একজন মানুষই দেখাতে পারে। আমাদের ছেলে বেঁচে আছে। আমার ভালোবাসা, সে তার মায়ের মতোই একজন যোদ্ধা। সে ইনকিউবেটরে সুস্থ হচ্ছে, কিন্তু সে জীবিত এবং নিরাপদ। আনয়া তার চোখ বন্ধ করল এবং মাথা বালিশে রেখে দিল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, যেন তার ফুসফুস থেকে সব হাওয়া বেরিয়ে গেল। আমাদের ছেলে! সে তার ক্লান্ত মুখে একটি পরিশ্রান্ত হাসি নিয়ে বিড়বিড় করল। রাজবীর তাকে কয়েক সেকেন্ড নিঃশব্দে দেখল। ভালোবাসা এবং অপরাধ বোধ তার ভেতরে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু শীঘ্রই তা একটি আলাদা, গভীর এবং শীতল শক্তিতে পরিণত হল। সেই লোকগুলো যারা তার স্ত্রীর সাথে এমনটা করেছিল, সেই কাপুরুষগুলো যারা 8 মাসের গর্ভবতী মহিলাকে মৃত্যুর হুমকি দিয়ে আবর্জনা পরিষ্কার করতে বাধ্য করেছিল, তারা এর দাম চোকাবে। এখন আর এটা কর্পোরেট ব্যবসার বিষয় ছিল না, এটি একটি ব্যক্তিগত যুদ্ধ ছিল এবং রাজবীর খান্না তাদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য তার পুরো সাম্রাজ্যের ওজন ব্যবহার করবে। তুমি এখন বিশ্রাম নেবে। রাজবীর তার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, তুমি আমাদের ছেলের জন্য শক্ত হবে। আমি আমার জীবনের কসম খেয়ে বলছি যে এই অভিশপ্ত পৃথিবীতে আর কেউ তোমাকে স্পর্শ করার সাহস করবে না। ভয় আজ শেষ হয়ে গেল। আনায়া তার চোখ খুলল। তার স্বামীর চোখে এক ঘাতক চমক দেখে সে রাজবীরকে চিনতে পারল। সে জানত যে স্টিলের মানুষটি এবার তার আসল শক্তি প্রকাশ করতে চলেছে। রাজবীর, তুমি কি করতে চলেছ? রাজবীর উঠে দাঁড়াল। তার ময়লা সুর ঠিক করতে করতে এমন একটি ভঙ্গি নিল যা অটুট, গভীর এবং মারাত্মক শক্তির পরিচয় দিচ্ছিল। অর্জুন আর ফিরোজ ভাবছে যে ওরা আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করে আমার সাম্রাজ্য চুরি করে নিয়েছে, রাজবীর উত্তর দিল। তার কণ্ঠস্বর খালি ঘরে মৃত্যুদণ্ডের মতো প্রতিধ্বনিত হচ্ছিল।
আমি ওদের দেখাবো কি হয় যখন ওরা নরকের আসল মালিককে জাগিয়ে তোলে। আজ থেকে আমি নিয়ম ঠিক করব এবং আমি ওদের ছাইটুকুও অবশিষ্ট রাখব না। পশুর জাগরণ। রাজবীর খান্না বদলে যাওয়া এক মুখ নিয়ে রিকাভারি রুম থেকে বেরিয়ে আসলো। গত কয়েক মিনিটের দুর্বলতা এবং চোখের জল গায়েব হয়ে গিয়েছিল। তার জায়গায় এক সার্জিক্যাল শীতলতা দখল করে নিয়েছিল। তার পায়ের শব্দ হাতুড়ির মতো করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল। ইন্সপেক্টর শর্মা, যে বাইরে তার জন্য অপেক্ষা করছিল, সে তার মালিকের শরীর থেকে নির্গত মৃত্যুর আভা দেখে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। শর্মা, রাজবীর না থেমে বলল, আমি চাই আমাদের অ্যাটাক টিমের লোকগুলো মোতায়েন হয়ে যাক। এখন আমরা আর তথ্য জোগাড় করছি না, আমরা ব্যবস্থা নিচ্ছি। স্যার, অর্জুন এবং ফিরোজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ক্লাবে একটি ব্যক্তিগত সভায় কোয়ার্টারলি ক্লোজিং উদযাপন করছে। ওরা ভাবছে আপনি এখনও আপনার অফিসে বা আপনার লাক্সারি রেস্তোরাঁয় ডুবে আছেন। ওরা জানেই না যে আমরা আনায়া ম্যামকে খুঁজে পেয়েছি। রাজবীর একটি বড় জানলার সামনে থামল, যা শহরের দিকে মুখ করা ছিল। সূর্য বেঙ্গালুরুর পাহাড়ের আড়াল থেকে উকি দিচ্ছিল, আকাশকে এক হিংস্র লাল রঙে রাঙিয়ে দিচ্ছিল। ওরা ভাবছে যে ওরা ওদের মিথ্যে প্রমাণ দিয়ে আমাকে ঘিরে ফেলেছে, রাজবীর বিড়বিড় করল। তার কণ্ঠস্বর এক মারাত্মক পর্যায় পর্যন্ত নেমে গেল। ওরা জানে না যে কাল রাতে আমি অমৃতমহল ভবনটি কিনে নিয়েছি। ওরা জানে না যে আমার কাছে ওদের মূল জালিয়াতির পুরো ডসিয়ার আছে, যা ঢাকার জন্য আমার স্ত্রী মূল্য চুকিয়েছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ওরা জানে না যে ওরা এইমাত্র একজন ব্যবসায়ীকে একজন কসাইয়ে পরিণত করেছে। সে তার ফোন বের করল এবং একটি উচ্চ অগ্রাধিকারের নম্বরে ডায়াল করল। হ্যালো ফেসকাল, রাজবীর খান্না বলছি। হ্যাঁ, সেই লোকই। আমার কাছে মানি লন্ডারিং, গুরুতর তোলাবাজি এবং খুনের চেষ্টার সাথে যুক্ত প্রমাণের একটি বান্ডেল আছে। আমার 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তৈরি চাই। আমি পরোয়া করি না আমাকে কাকে জাগাতে হবে। যদি বিচারক স্বাক্ষর না করেন তবে আমি পুরো আদালত কিনে নেব। রাজবীর চলে যাওয়ার আগে এনআইসিইউ এর প্রবেশদ্বারে ফিরে আসল। কাচের ওপাশ দিয়ে সে ছোট ইনকিউবেটরটি দেখল, যেখানে তার ছেলে তারের সাথে যুক্ত একটি ছোট প্রাণী প্রতিটি নিঃশ্বাসের জন্য লড়াই করছিল। বাচ্চাটির মধ্যে তার বাবার মতো শক্ত লক্ষণ এবং তার মায়ের অটুট সহনশীলতা ছিল। হার মেনো না ছোট রাজবীর, তোমার বাবা পৃথিবীটা পরিষ্কার করে দেবে যাতে তুমি আর তোমার মা আর কোনোদিন ভয় না পাও। কয়েক মিনিট পর 3টি কালো বক্তরবন্দি এসইউভি হাসপাতাল থেকে দ্রুত গতিতে বেরিয়ে গেল। রাজবীর পেছনের সিটে বসেছিল, তার শত্রুদের শেষ ব্যাংক লেনদেনের সাথে একটি ট্যাবলেট চেক করছিল। অর্জুন এবং ফিরোজ একটি মারাত্মক ভুল করেছিল। এমন একজন মানুষের ভালোবাসাকে ছোট করে দেখা দেবী, যার কাছে হারানোর আর কিছু ছিল না, কারণ সে সব কিছু ফিরে পেয়েছিল। অপারেশনটি ছিল দ্রুত এবং শান্ত। সূর্য পুরোপুরি ওঠার সাথে সাথেই খান্নার এসইউভি এবং 2টি ফেডারেল পুলিশ পেট্রোল টিম ক্লাবের ব্যক্তিগত পার্কিং লটে সেই প্রাক্তন অংশীদারদের আটকে দিল। অর্জুন, মোটা এবং অহংকারী, রাজবীরকে গাড়ি থেকে নামতে দেখে নিজের হুইস্কির গ্লাসটি ফেলে দিল। ফিরোজ পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু শর্মা 3 কদম যাওয়ার আগেই তাকে পিচ ঢালা রাস্তায় আছাড় মারল। রাজবীর অর্জুনের কাছে আসল, যে একটি পাতার মতো কাঁপছিল। রাজবীর, এটা একটা ভুল বোঝাবুঝি, আমরা আলোচনা করতে পারি। অর্জুন তোতলাতে লাগল। রাজবীর একটি শব্দও বলল না। সে তার পেটে একটি জোরালো ঘুষি মারল, যাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, এবং তারপর তার ওপর ঝুঁকে পড়ে কানে ফিসফিস করে বলল, আনোয়া শর্মা তোমাকে হাসপাতাল থেকে সালাম পাঠিয়েছে। সে বেঁচে গেছে, এবং এখন তুমি আফসোস করবে যে কেন তুমি জন্মালে। পুলিশ যখন তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল, রাজবীর দেখল যে তাদের কাগজের সাম্রাজ্য ধসে পড়ছে। সে সব প্রমাণ ফিরে পেয়েছিল। সে তার শত্রুদের ধ্বংস করে দিয়েছিল, এবং 9 মাসের প্রথমবার সে নিজের ফুসফুসে ছাইয়ের স্পর্শ অনুভব না করে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছিল। মুক্তির মূল্য। 3 মাস পর বেঙ্গালুরুর খান্না ম্যানশন এখন আর আগের মতো ঠান্ডা এবং শান্ত সমাধিসৌধ ছিল না। বাগানটি তাজা ফুলে ভরা ছিল, এবং বাতাস একটি নতুন শক্তিতে গুঞ্জরিত হচ্ছিল। বারান্দায় একটি বড় ওক গাছের ছায়ায় আনোয়া একটি বেতের রকিং চেয়ারে বসেছিল। সে একটি সাদা রেশমি গাউন পরেছিল, যা তার ফিরে পাওয়া সৌন্দর্যকে বাড়িয়ে দিচ্ছিল। যদিও তার হাতে এখনও ছোট দাগগুলো ছিল, এমন দাগ যা সে লেজার সার্জারি দিয়ে মুছে ফেলতে অস্বীকার করেছিল, কারণ সেগুলো বলত যে সে একজন বেঁচে থাকা যোদ্ধা। তার কোলে আনোয়া জুনিয়র ঘুমাচ্ছিল। যে বাচ্চাটি 6 সপ্তাহ ইনকিউবেটরে কাটিয়েছিল, সে এখন শক্তিশালী এবং সুস্থ।
তার গোলাপি গালগুলো তার বাবা মায়ের মহাবিশ্বের কেন্দ্র ছিল। রাজবীর বারান্দায় আসল, নিজের স্যুটের জ্যাকেট খুলে ফেলল, পেছন থেকে এসে নিজের স্ত্রীর মাথার তালুতে চুমু খেল। তারপর সে বাচ্চার ছোট হাতটি নিজের তর্জনী দিয়ে আদর করে দিল। আমার ধনরত্নরা কেমন আছে? রাজবীর জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বরে এমন কোমলতা ছিল যা ব্যবসায়িক জগতের কেউ কল্পনা করাও অসম্ভব মনে করত। আমরা ভালো আছি রাজবীর। আনোয়া একটি উজ্জ্বল হাসি দিয়ে জবাব দিল। রিনা আন্টি এইমাত্র ফোন করেছিলেন। তিনি বললেন যে নতুন রেস্তোরাঁর সংস্কার কাজ খুব ভালো চলছে। কর্মচারীরা বিশ্বাসই করতে পারছে না যে তারা এখন ব্যবসায় অংশীদার। রাজবীর ঝড়ের পর তার পাশে বসল। তার প্রথম কাজ ছিল অমৃতমহল বন্ধ করে দেওয়া। মালহোত্রাকে একটি মামলার মাধ্যমে বরখাস্ত করা হয়েছিল, যা তাকে পথে বসিয়ে দিল এবং সেই জায়গাটিকে আনোয়ারার মেরাকেল নামে পুনরায় খোলা হয়েছিল। ব্যবস্থাপনা এবং লভ্যাংশের একটি অংশ রিনা আন্টি এবং তার স্ত্রীর পুরনো সহকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যারা আনোয়ারের কাছে কিছু না থাকার সময় তাকে সাহায্য করেছিল। এটা আমি ন্যূনতম যা করতে পারতাম, রাজবীর বলল। আনোয়ার হাত ধরে বলল, কিন্তু এগুলোর কোনোটি তুমি যা সহ্য করেছ তার ক্ষতিপূরণ নয়। মাঝে মাঝে আমি রাতে জেগে উঠি এবং তোমাকে এখনও সেই কমলা রঙের গলিতে দেখি। তার কথা থামিয়ে দিয়ে আনোয়া বলল, সেই কমলা ইউনিফর্ম অতীতের কথা রাজবীর। ওটা সেই মূল্য ছিল যা আমি আজ এখানে থাকার জন্য চুকিয়েছি। এটাকে অপমান হিসেবে দেখো না, এটাকে আমাদের ঢাল হিসেবে দেখো। ওটা আমাকে শিখিয়েছে যে আমি যতটা ভাবতাম তার চেয়েও বেশি শক্তিশালী, এবং ওটা আমাকে শিখিয়েছে যে তুমি আমার প্রতিটি ফোঁটা ঘামের যোগ্য ছিলে। রাজবীর তাকে নিজের দিকে টেনে নিল, তাকে আর বাচ্চাকে একটি সুরক্ষামূলক ঘেরাওয়ের মধ্যে জড়িয়ে ধরল। স্টিলের মানুষটি শিখে নিয়েছিল যে প্রকৃত শক্তি ব্যাংক অ্যাকাউন্ট বা 40 তলা ভবনে নয়, বরং যাকে ভালোবাসা হয় তার জন্য নিজেকে উৎসর্গ করার ক্ষমতার মধ্যে থাকে। আমি কথা দিচ্ছি, রাজবীর শহরের দিগন্তের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, যা সে একসময় জয় করতে চেয়েছিল কিন্তু এখন কেবল শান্তিতে বসবাস করছিল। আমার বাকি জীবন তোমার এবং আমাদের ছেলের সেবায় হবে। তুমি আর কোনো দিন একা হবে না, আর কোনো দিন কোনো রহস্য থাকবে না। আনোয়া নিজের মাথা স্বামীর কাঁধে ঠেকিয়ে দিল। দুপুরের সূর্য চারপাশকে সোনালি আলোয় স্নান করিয়ে দিচ্ছিল। সেই কাহিনী, যা একটি সাজানো ডিভোর্স, একটি পরিকল্পিত প্রতারণা এবং একটি অপমানজনক সাফাই করার ইউনিফর্ম দিয়ে শুরু হয়েছিল, তা উচ্চাকাঙ্ক্ষার ওপর ভালোবাসার জয়ের মাধ্যমে শেষ হল। রাজবীর খান্না সেই কোটিপতি যার কাছে সব কিছু ছিল। সে অবশেষে বুঝতে পারল যে সে আসলে তখনই ধনী ছিল যখন সে তার স্ত্রীকে অন্ধকারে টেবিল পরিষ্কার করতে দেখেছিল, কারণ সেই দিন তার হৃদয় আবার স্পন্দিত হতে শুরু করেছিল। ন্যায় বিচার হয়েছিল, শত্রুরা গড়াদের পেছনে ছিল এবং পরিবার এক হয়েছিল। কমলা ইউনিফর্মের ভূত অবশেষে শান্তিতে বিশ্রাম নিতে পারছিল।